মামা সিটটা একটু বড় করতে পারেন না? কি কন মামা? সবাই তো আরো ছোট করতে কয়, আর আপনি বড় করতে কইতাছেন, বুঝলাম না কিন্তু। আমার ছোট হয়েছে মামা, তাই বললাম। মামা, ওর কথায় কিছু মনে করেন না তো। আপনি সামনে দেখেন। বাবা একটা কথা কই, আপনাদের রাগ করবেন না তো? বলেন মামা। আপনারা কি স্বামী স্ত্রী? কি বলেন মামা? স্বামী স্ত্রী হতে যাব কেন আমরা? আমরা বন্ধু। তো কি আমাদের স্বামী স্ত্রী মনে হয়? রিক্সা চালক আসিস সেটাই থাক। তো ওদের একটু আশকারা দিলে মাথায় উঠে যাস। সরি আপা, বুঝতে পারি নাই, মাফ কইরা দেন। মামা রিক্সাটা থামান। কেন মামা, কি করবেন? বললাম তো মামা, থামান, কাজ আছে। রিক্সাটা থামালো। কি করবে? রিক্সা থামাতে বলছো কেন? তুমি নামো। কেন? নামো আগে। ওকে। মামা, এই নেন ভাড়া, আর যাব না। মামা উঠার সময় না বললেন আরো সামনে যাবেন? বলেছিলাম। তাহলে নেমে যাচ্ছেন কেন? আপামনির কাছে তো ক্ষমা চাইলাম। এমনি, আর যাব না মামা, পুরো ভাড়াই তো দিলাম। মামা এইলেন বাকি টাকা, বিনা কাজের জন্য টাকা নেই না আমি। আরে মামা রাখেন তো, মনে করেন খুশি হয়ে দিলাম। মামা একটা কথা বলি, যদি খুশি মনে দিতে চান তাহলে রাস্তার কোনো ফকির মিসকিনকে দিয়ে দেন। আমি তো দুই এক বেলা খাবার পাই, কিন্তু ওরা তো তাও পায় না। আসি মামা। মামার কথা শুনে আর কিছু বললাম না, টাকাটা নিলাম। কথাগুলো শুনে সত্যি আমি নির্বাক হয়ে গেছি। রিক্সা চলে যেতে বললে কেন? এখন কিভাবে যাব আমরা? হেঁটে হেঁটে যাও, আমি গেলাম। ওই, তুমি কই যাবে আবার? থাকো বাই। আরে কি হলো? বলে যাবে তো কি করলাম আমি? তুমি ভেবে দেখো, কিছুক্ষণ আগে যে কাজটা করলে ওইটা একজন মানুষ হিসেবে কি করা উচিত আমাদের। আসলে তুমি বদলাবা না। বাই। আরে যেও না, আমার কথাটা শোনো। ভুল হয়ে গেছে, সত্যি। আর হবে না। আগে নিজেকে পাল্টাও, তারপর আমার সামনে এসো। বাই। ভালো থেকো। পেছনে সিমরান অনেকবার ডাকলো, কিন্তু কোনো উত্তর দিলাম না। সোজা বাড়িতে চলে এলাম। মামি দেখলাম রান্না করছে। কই গেছিলা সাব্বির? একটু বাইরে গেছিলাম, কাজ ছিল তো। কি এমন কাজ আমাকে বলা যাবে না? বলা যাবে না? কেন? ঘুরতে গেছিলাম বন্ধুর সাথে। ও তা বন্ধু ছেলে না মেয়ে? মেয়ে। তাই নাকি? নাম কি? আর কোথায় বাড়ি? পরে বলবনি, খুব ক্ষুধা লাগছে, কিছু থাকলে খেতে দেন। তুমি বসো, আমি দিচ্ছি। উপরে দেখলাম হইচই হচ্ছে কিসের যেন, কিন্তু সেটা কিভাবে সম্ভব? উপরে তো এখন শুধু আরতি থাকার কথা, কিন্তু কণ্ঠ তো অনেক জনে শোনা যাচ্ছে। বাড়ি থেকে কেউ এসেছে নাকি মামি? কেন? তুমি জানো না? না তো, কারা এসেছে? আমার ভাই ভাবিরা এসেছে, মানে আরতির বাবা মা। ও, বেড়াতে এসেছো নাকি? না, আজকে আরতিকে দেখতে আসবে, এখানে দেখতে চাইছে, তাই ওরা সবাই এখানে আসছে। আরতিকে দেখতে আসবে মানে? ওর তো সামনে এক্সাম, এখন কি এসব করা ঠিক হবে? এক্সাম হয়েছে তো কি হয়েছে? দেখতে আসছে তো, বিয়ে হয়ে যাচ্ছে না। ছেলে ইঞ্জিনিয়ার, এরকম সুযোগ কে মিস করা ঠিক হবে তুমি বলো? আপনাদের যা ভালো মনে হয়। আর কালকের ব্যবহারের জন্য মাফ করে দিও, রাগে অনেক কিছু বলে ফেলেছি। মাপ চাওয়ার কি আছে? আপনার জায়গা যে কেউ থাকলে রেগে যেত। হঠাৎ করে এরকম হবে আমিও বুঝতে পারিনি। সেটাই তো। আচ্ছা, যা হয়ে গেছে ভুলে যাও, এখন একটু কাজ করো, বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসো, তোমার মামা আনতে ভুলে গেছে, কতবার বললাম। আচ্ছা, লিস্টটা দেন, আমি নিয়ে এসে দেই। ঘণ্টাখানেকের মধ্যে সব কিছু কিনে নিয়ে আসলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই রুমে গিয়ে শুয়ে পড়লাম। ফোনটা বের করে দেখলাম 17 বার মিস কল, আর প্রত্যেকটা সিমরানের দেওয়া। এখনও কল দিচ্ছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে জোরে আওয়াজ আসলো। ওই শালা, ফোন ধরিস না কেন? কয়বার ফোন দিয়েছি দেখছিস? কি মনে হয় আমাকে তোর? ছ্যাঁচড়া। আমি বললাম তো সরি, এত ভাবনিস কেন? সরি, ফোনটা সাইলেন্ট ছিল। তোর ফোন সবসময় সাইলেন্ট থাকে না। আমারে বলত পাইছস? কিছু বলবে? কি বলবো? হ্যাঁ, ফোন রাখছি তাহলে, বাই। ফোনটা কেটে দিলাম। আরও কিছু বলতে চেয়েছিল হয়তো সিমরান। ছেলেপক্ষ আসতে আসতে 9টা বেজে গেল। বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়ালো। আমি রুমে শুয়ে আছি, জানালা দিয়ে সব দেখা যাচ্ছে। ওদের আশা দেখে বাইরে গেলাম। মামা বলেছিল, তাই না হলে যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু বাইরে এসে যা দেখলাম, সেরকম কিছু আশা করিনি আমি। কারণ বাহিরে মিম দাঁড়িয়ে আছে, যার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। ভালো বন্ধু ছিল আমার। মিমের আমার দিকে নজর আসতেই দাঁড়িয়ে চায়, কেমন জানি অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমিও তাকিয়ে আছি ওর দিকে, তবে সবাইকে বুঝতে দিলাম না। ওদেরকে ভিতরে নিয়ে আসলাম।
অনেকক্ষণ কথা বলার পর দুই পরিবারই বিয়েতে রাজি হয়ে যায়। আমি ওখানে বসেছিলাম, তবে ওদের কথা হয়তো শোনা হয়নি। আমি শুধু মিমকে দেখছিলাম। অনেক বদলে গেছে ও। আমার দিকেও কয়েকবার তাকিয়েছে, তবে সেটা কিছুক্ষণের জন্য। মিম ওর মায়ের কানে কী যেন বলল। বলার সময় অবশ্য একবার আমার দিকে তাকিয়েছিল। কিছু বলতে চাচ্ছে ও। ওর মা আবার মামিকে বলল, বাথরুমটা দেখে দাও তো একটু। হুম। আমার সাথে মিমও বেরিয়ে আসলো। আমি জানি ইচ্ছে করে বেরিয়ে এসেছে ও। কেমন আছো? কেমন থাকতে পারি? সেটা আমি কি করে বলবো, তুমি ভালো জানো। আমার যেহেতু তোমার ভালো জানার কথা, পালিয়ে এসেছিল কেন সেদিন? কই পালিয়ে আসলাম? কাউকে না বলে আশাকে তো পালিয়ে আসাই বলে, তাই না? হতে পারে, তবে আমি পালিয়ে আসিনি। হুম, সেটা তো সেদিনই বুঝেছিলাম। কি বুঝেছিলে? সেটা না জানলেও হবে। অনেক পাল্টে গেছো তো তুমি। তুমিও অনেক পাল্টে গেছো। আমার মনে হয় না যার জন্য নিজেকে পাল্টাতে চেয়েছিলাম সেই তো চলে এসেছিল। তাহলে আর কিভাবে পাল্টাবো নিজেকে বলো? হুম। আসিফ রায়হানরা কেমন আছে? মনে আছে তাহলে ওদের কথা? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো। ওদের কি বলা যায়? ওরা আমার ভাই ছিল। ভাই ছিল? তোমার ভাই? যদি ছিল তাহলে ওদের এইভাবে কষ্ট দিলে কেন? তুমি চলে আসার পর ওদের অবস্থা কতটা খারাপ হয়েছিল সেটা না দেখলে জানতে পারবে না। হুম। ভুল করেছিলাম। খুব মনে পড়ে ওদের। আচ্ছা, একটা কথা বলি। হুম। বলো। কি কথা? তুমি কি আমাকে শুধু বন্ধুই ভাবতে নাকি অন্য কিছু? চলো ভেতরে যাই, দেরি হয়ে যাচ্ছে। সবাই সন্দেহ করতে পারে। ওকে, চলো। ভেতরে গিয়ে দেখলাম আলাপ আলোচনা প্রায় শেষ। আরতির এক্সামের পর বিয়ে হবে। খাওয়া দাওয়া করে সবাই চলে গেল। আমিও রুমে এসে শুয়ে পড়লাম। আজকে কেমন জানি ঘুম আসছিল না। মিমের কথাটা মনে পড়ছিল বারবার। সত্যিই তো, আমি ওকে কী ভাবতাম। মনে পড়ছিল সাথে কাটানো মুহূর্তগুলো। সময়গুলো খুব আনন্দময় ছিল। সব কথাই শেয়ার হতো আমাদের মাঝে। ওর সাথে আমার বন্ধুত্বটা হয়েছিল হঠাৎ করেই। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজের দিকে রওনা দিলাম। আজকে আরতিও যাচ্ছে। রাতে আজকে ঘুম হয়েছিল আরতি? কেন? ঘুম কিসের জন্য হবে না? আমার তো মনে হচ্ছে হয়নি। কেন হবে না? হুম। কালকে দেখলাম যেভাবে মামুন ভাইয়ের দিকে তাকিয়েছিলে, রাতে তো ঘুম হওয়ার কথা না। মামুন ভাই আরতির হবু বরের নাম। কই তাকালাম? খালি মিথ্যা কথা না? আমি মিথ্যা বলছি? যা দেখছি তাই বললাম। ঘুম হয়েছিল তো সত্যি। আপনাকে বলবো কেন? তাই তো। আমাকে কেন বলবে? এখন তো বলার মানুষ হয়ে গেছে। আমার কি আর মনে থাকবে? হুম, খালি বেশি কথা। চলেন তো কলেজে। আমি তো বেশি কথাই বলি। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। আজকে প্রথম রাউন্ড খেলা, কিন্তু প্র্যাকটিস তো একটু করিনি। ক্যাম্পাসে কাউকে দেখতে পেলাম না, তাই ক্লাসে গেলাম। কিন্তু ক্লাসেও ফাঁকা। ব্যাপার কি, গেল কোথায় সবাই? আবার বাইরে আসলাম, দেখলাম হিমেল আসতেছে কোথায় থেকে যেন। হিমেল ডাক শুনে আমার কাছে আসলো। এই মিয়া, কোথায় থাকো তুমি? সবাই খুঁজছে তোমাকে, আর তোমার খোঁজ নেই। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আজকে যে তোমাদের প্রথম রাউন্ড খেলা, এটা মনে আছে তো? আছে মনে। তাহলে এত দেরি করে আসছো কেন? তাড়াতাড়ি চলো। চলো। সবাই দেখলাম খেলার ওখানে বসে আছে। প্রথমে খেলা হচ্ছে কাদের যেন, এরপরে আমাদের টিমের খেলা। সিমরান দেখলাম রেডি হয়ে বসে আছে। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে আসলাম। কখন আসছো? একবার তো ফোন দিতে পারতে। কাকে ফোন দেব? কাকে মানে? আমাকে দিবে? দিয়েছিলাম তো কালকে। কি বলেছিলে মনে নেই? আমি তোমাকে তখন এসব বলার জন্যই ফোন দিয়েছিলাম, আর তুমি ভাব দেখালে। ও, বুঝতে পারিনি। কালকে তোমার ব্যবহারটা খুব খারাপ লাগছে আমার। বললাম তো সরি। আমি বুঝি না, হঠাৎ করেই রাগটা বেড়ে যায়। ইচ্ছে করে করি না আমি। রাগটা কন্ট্রোল করতে শিখো। রাগী মানুষ কিন্তু কখনো সাফল্য দেখাতে পারে না। মানুষের সাথে মিশতে শিখো। হয়েছে। এখন বলো, এত দেরি হলো কেন? আরে বলো না, আজ খাবার দেরিতে হয়েছে, তাই দেরি হয়ে গেল। ও, আর একটু দেরি করলে তো খেলতেই পারতাম না। খুব টেনশনে ছিলাম। সরি। কিসের জন্য? টেনশন দেওয়ার জন্য। ও, কাদের খেলা হচ্ছে এখন? ইন্টার ফার্স্ট ইয়ার ভার্সেস অনার্স সেকেন্ড ইয়ার। আমাদের সাথে কাদের খেলা? ইন্টার সেকেন্ড ইয়ার। ও, জুনিয়রদের সাথে খেলা। এমনি তো হেরে যাবে। জি না, ওরা অনেক ভালো খেলে। আমাদের কলেজে এই খেলাটা অনেক প্রতিযোগিতা হয়, 3 বছর ধরে দেখে আসছি। আচ্ছা দেখা যাক। তুমি তো আছোই, এমনি জিতবো।
হইছে, ওই সাইডে চলো। এদের খেলা শেষ হবে কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণের মধ্যে ওদের খেলা শেষ হয়ে গেল। এখন আমাদের খেলা। একটা গেম শেষ হয়ে গেল, জিতলাম, তবে অনেক কষ্টে। ভালো খেলে খুব ওরা। আবার শুরু হয়ে গেল খেলা, তবে দ্বিতীয়টা আমরা খেলাম। বলেছিলাম না ওরা খুব ভালো খেলে। তাই তো দেখতেছি। প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত না আসলে। হুম, ভালো করে খেলো, না যেতে পারলে কিন্তু বাদ। বুঝতে পারছি, তুমিও ভালো করে খেলো। তৃতীয় গেমটা দিলাম, তবে বেশি কষ্ট করতে হয়নি, খুব সহজেই দিয়েছি। প্রথম রাউন্ড জিতে গেলাম। জিতলাম তাহলে। হুম, সব বন্ধুরা মাঠের মধ্যে দৌড়ে আসলো। জিতেছি বলে কথা, সবাই সুনাম করতে লাগলো। স্বাভাবিক, জিতলে সবাই সুনাম করে, কি হারলে এরাই আবার দুর্নাম করে ভাসিয়ে ফেলবে। কংগ্রাচুলেশন দুইজনকেই। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। অনেক ভালো খেলেছো, কিন্তু বিশেষ করে সাব্বির তুমি অনেক ভালো খেলেছো। থ্যাঙ্কস, তবে সিমরানও কিন্তু অনেক ভালো খেলছে। সিমরান আব্বুও তো আগে থেকে অনেক ভালো খেলে। আবু বলছো কেন? একসাথে পড়ি না, এখন থেকে নাম ধরে ডেকো। কি হলো, হা করে আছো কেন? বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। বলেছিলাম না ওকে পরিবর্তন করব, এটা তার নমুনা। সামনে দেখতে থাকো। হুম, আচ্ছা, আমি ড্রেস চেঞ্জ করে আসি, তুমি ক্যাম্পাসে যাও। ওকে, তাড়াতাড়ি এসো। ড্রেস চেঞ্জ করে ক্যাম্পাসে গেলাম, কিন্তু সিমরানকে তো কোথাও দেখতে পাচ্ছি না। গেল কোথায় হঠাৎ? হিমেল আর আমি বসে চা খাচ্ছিলাম, আর এদিক ওদিক তাকাচ্ছিলাম। আসলে সিমরানকে খুঁজতেছিলাম। কি দেখো এত এদিক ওদিক? ওই কিছু না, এমনি তাকাচ্ছিলাম। আমাকে মিথ্যা বলতে হবে না ভাই, আমি তো জানি না কি। জানোই যখন বলতেছো কেন? দেখছো নাকি ওকে? না, এখনো দেখিনি। বাড়িতে গেল নাকি? কি বলো? বাড়িতে গেলে তো বলে যেত আমাকে। তাহলে জানি না, ফোন দাও। ঠিক বলছো, ফোন দিলেই তো জানা যাবে। ফোন দিলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। কি হলো? ব্যস্ত আছে মনে হয়, রিং হচ্ছে ধরছে না। আর ফোন দিতে হবে না, পিছনে দেখো ভাই। পেছনে তাকিয়ে তো অবাক, এ আমি কাকে দেখছি? এটা সিমরান? বিশ্বাসই তো হচ্ছে না। সত্যি বলতে অনেক সুন্দর লাগছে আজকে ওকে। মেয়েদের ড্রেস পরে এসেছে, সাদা ড্রেসে পরীর মতো লাগছিল। ফোন দিয়েছিলে কেন? এমনি দেখলাম। কোথায় তুমি? আমি কোথায় সেটা জেনে তোমার কি লাভ? কেন, জানতে পারি না নাকি? না, পারো না। তাই আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার কথায় কিছুটা লজ্জা পেয়েছে। আগে কি সুন্দর ছিলাম না? আমি কি বলছি নাকি আগে সুন্দর ছিলে না? ভাই আমি যাই, তোমার কথা বলো তাহলে। কেন, কি হলো এখানে? কিছু না, আমি বসে বসে তোমাদের প্রেম কাহিনী দেখতে পারবো না ভাই, আমি যাই। আমি কিছু বলতে যাব, তার আগে ফোনটা বেজে উঠলো। ফোনটা বের করে দেখলাম মামি ফোন দিয়েছে, কিন্তু এই সময় মামি তো ফোন দেবার কথা না। হঠাৎ কি হলো? হ্যালো। কোথায় তুমি সাব্বির? কেন, কলেজে? তাড়াতাড়ি বাড়িতে আসো তো একটু। কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, তুমি একটু বাড়িতে এসো, কাজ আছে। আচ্ছা, আসছি। একটু তাড়াতাড়ি এসো। ফোনটা কেটে দিলাম। কার সাথে কথা বললো? মামি ফোন দিয়েছিল, বাসায় যেতে বলছে। ও, কিছু হয়েছে নাকি? জিজ্ঞেস করলাম তো, কিছুই তো বললো না। ও আচ্ছা, তাহলে তুমি বাসায় যাও, আমি কলেজ শেষ হলে যাব। ওকে, বাই। বাসায় গিয়ে ফোন দিও, রাস্তায় দেখে শুনে যেও। তাড়াতাড়ি করে বাসায় গেলাম, কিন্তু বাসায় গিয়ে তো আরও বেশি অবাক হয়ে গেলাম। মিম এসেছে, মামির সাথে বসে গল্প করছে। চলে আসছো? কি হয়েছে? এত তাড়াতাড়ি আসতে বললেন যে? কিছুই না, মিমকে একটু তোমাদের কলেজে নিয়ে যাও। আমাদের কলেজে নিয়ে যাব মানে? কি বলছেন? আরে অবাক হচ্ছ কেন? আগে পুরো কথাটা শোনো। বলেন। তুমি তো জানোই আরতির হবু বর ইঞ্জিনিয়ার, আর আমাদের এখানে জব করে। তো কি হয়েছে? কয়েকদিন আগে ওরা পুরো পরিবার এখানে শিফট করেছে। মিম এখনো কলেজে ভর্তি হয়নি, ও তোমাদের কলেজে ভর্তি হতে চাচ্ছে, তাই তুমি যদি একটু নিয়ে ভর্তি করে দিতে। ও, কবে যেতে হবে? আজকেই যাই। ওকে, কাগজপত্র সব আনছেন তো? সব রেডি। সরি, তোমাকে এত কষ্ট করে ডেকে আনলাম। সরি কিসের? ইচ্ছে করে তো তার ডাকেননি। হুম চলেন তাহলে। চলেন। বাই আন্টি। মিমকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাকে আপনি আপনি করে বলছো কেন? মামির সামনে তাই বলছি। ও, আন্টিকে বলে দেওয়া উচিত না আমাদের মাঝে একটা সম্পর্ক ছিল আর এখনো আছে? না, বলার দরকার নেই, কাউকে বলা লাগবে না। আমি আর তুমি শুধু জানি। ওকে, বলবো না, কিন্তু একদিন না একদিন তো জানবেই। জানলে কি হবে?
আমরা শুধু বন্ধু ছিলাম, এর বেশি কিছু তো না। সত্যি এর বেশি কিছু আমাদের মাঝে ছিল না। ছিল না। তুমি ইচ্ছে করে এই কলেজে ভর্তি হয়েছো, তাই না? কে বলছে? আন্টি কি বললো শোনো নাই? শুনেছি। তাড়াতাড়ি চলো। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। মিমকে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে গিয়ে সব কিছু কমপ্লিট করে ক্যাম্পাসে আসলাম। ক্যাম্পাসে গিয়ে দেখলাম সবাই আড্ডা দিচ্ছে। সিমরানও আছে ওদের মধ্যে। সবাই আমাদের দেখে চুপ হয়ে গেল। কি ব্যাপার, আবার কলেজে আসলে যে? বাড়িতে মন টিকলো না বুঝি? মন টিকবে কিভাবে? মন তো রেখে গেলে এখানে, তাই না সাব্বির? ইমেলের কথা শুনে সবাই হেসে উঠল। সবসময় ফাজলামি করো না? একটা দরকারে গেছিলাম। সবার এবার মিমের দিকে নজর পড়ল। এটা কে ভাই? ও, ভুলে গেছিলাম। এ হচ্ছে মিম, তোমাদের নতুন বন্ধু। আমাদের সাথেই পড়ে। তাই নাকি? এত সুন্দর একটা বান্ধবী পেলাম। থ্যাঙ্কস সাব্বির। মিম সবার সাথে পরিচয় হয়ে নিল। ওদের সাথে বসে আমি আর মিমও আড্ডা দিতে লাগলাম। সিমরান আর কোনো কথা বলছে না, খালি বারবার মিমের দিকে তাকাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি ভালো করে বুঝতে পারছি ও আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছি না। হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসলো। প্রিন্সিপাল স্যার তোমাকে আর আমাকে ডাকছে। কেন, কি হলো হঠাৎ? কিছু হয়নি, খেলার জন্য মনে হয়। তাড়াতাড়ি যেতে বলছে। চলো। মিম, তুমি এখানেই এদের সাথে আড্ডা দাও, একটু পরে আসছি। তাড়াতাড়ি এসো। সিমরানকে নিয়ে লাইব্রেরির দিকে গেলাম। ওখানে কথা বলার একমাত্র সুযোগ, কেউ ডিস্টার্ব করবে না। এখানে আনলে কেন? প্রিন্সিপাল স্যারের কাছে যাবা না? প্রিন্সিপাল স্যারের কাছে যাব কেন? তুমি তো বললে ডাকছে আমাদের। ওইটা আমি মিথ্যা বলছি, এটাও বোঝো না? প্রিন্সিপাল স্যার কেন ডাকতে যাবে আমাদের? ও আচ্ছা, ওই মেয়েটা কে? আর তোমার সাথে কি সম্পর্ক? কোন মেয়ে? ওই যে মিম। হুম, আরতিকে চেনো না? আমার সাথে কলেজে আসে যে। চিনি তো। কি হয় আরতি? তোমাকে তো বলতে ভুলে গেছি, কালকে আরতি ওকে দেখতে আসছিল বিয়ের জন্য। আর পছন্দ করেছে। ওর এইচএসসি পরীক্ষা শেষ হলে বিয়ে হবে। আর এই মিম হলো আরতি হবু বরের বোন। ও, আমাদের এখানেই ভর্তি হলো নাকি? সেই জন্যই তো মামি ফোন দিয়েছিল ওকে নিয়ে এসে আবার ভর্তি করে দিলাম। ভালো, ওর থেকে দূরে দূরে থাকবে কিন্তু। কেন, কাছে থাকলে কি হবে? কি হবে না, পুরো মেরে ফেলবো একেবারে। ওর সাথে বেশি মিশবে না, বলে দিলাম কিন্তু। কেন মিশবো না? একবার তো বলো। বোঝো না তুমি? এখনো ফিটার খাও? ফিটার খাই আমি? তো কি খাও? চলো ক্যাম্পাসে যাই আবার। আমি এখানে থাকি না, ভালোই তো লাগছে। তোমার ভালো লাগছে না? ভালো তো লাগছেই, কিন্তু বেশি দেরি করলে যে ওরা আবার সন্দেহ করবে। করলে করবে, তাই কি? আর একটু থাকি। আচ্ছা থাকি। তুই উপন্যাস পড়ো না? কিসের উপন্যাস? উপন্যাস চেনো না? বিভিন্ন রোমান্টিক গল্পের বই। পড়ার বই পড়ি না, আর আমি উপন্যাস পড়ব? সেজন্যই তো কি? আমার মাথা এখন থেকে এসব বই পড়বে, অনেক কিছু শিখতে পারবে। আমার পড়ার দরকার নেই, এত জ্ঞান আমার লাগবে না, বুঝছো? তোমার থাকলেই হবে। জি না, এগুলো পড়তে হবে, তবে তো জানতে পারবে কিভাবে রোমান্টিক হতে হয়। কি, রোমান্টিক হওয়ার জন্য এগুলো পড়তে হবে আমাকে? আরে না না, এমনি বললাম। চলো তো ক্যাম্পাসে যাই। চলো, মনটা যেন ওখানেই পড়ে আছে তোমার। চলো তো, বেশি কথা বলো কেন? আমি তো বেশি কথাই বলি, তাহলে আসো কেন আমার সাথে কথা বলতে? কেন আসি তোমার কাছে, বোঝো না তুমি? না গো, বুঝি না, তুমি একটু বুঝিয়ে দাও না। বুঝতে চাও? কথাটা আমি ওর মুখের কাছে নিয়ে এসে বললাম, কিন্তু সিমরান গালে একটা চুমু দিয়ে দিল দৌড়, আর বলতে লাগলো, আমি কিন্তু অনেক রোমান্টিক, হিন্দি মুভি দেখি। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে মুচকি মুচকি হাসতেছিলাম, আর ওর কাণ্ডটা দেখলাম। হাসতে হাসতে হঠাৎ সামনে চোখ গেল। নিমিষেই মুখ থেকে হাসিটা কোথায় যেন হারিয়ে গেল, কারণ সামনে যে মিম দাঁড়িয়েছিল। মিম, তুমি এখানে? আমি ভয় পাচ্ছ কেন? ভয় পাবো কেন? হঠাৎ তুমি এখানে, তাই বললাম। ও, তোমার তো প্রিন্সিপাল স্যারের রুমে যাওয়ার কথা, এখানে কেন? গিয়েছিলাম তো, কিছুক্ষণ আগে আসলাম। কখন আসছো সেটা তো দেখতেই পেলাম। কি দেখছো? না কিছু না, এমনি বললাম। বাসায় যাবে না? যাবো, আর একটু পর। এখন কি করবে? কিছু না, ক্যাম্পাসে যাই, চলো। চলো। মিমকে নিয়ে আবার ওদের কাছে গেলাম। দেখলাম সিমরান সেখানে বসে আছে। আমরাও গিয়ে বসলাম আবার। এতক্ষণ কোথায় ছিলে? আমি কিছু বলতে যাব, তার আগে মিম বলে উঠলো। আমার সাথে ছিল। মিমের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সিমরান তো আমার দিকে তাকিয়ে আছে, কি বলবো বুঝতে পারছি না। তোমার সাথে ছিল মানে?
অবাক হচ্ছে কেন? আমার সাথে ছিল মানে আমার সাথে ছিল, গল্প করলাম। ও বাসায় যাবে না কেউ? হঠাৎ আমার এরকম প্রশ্ন সবাইকে অবাক করে দিয়েছে। এত তাড়াতাড়ি যাবে? কাজ আছে নাকি তোমার? আছে, একটা জরুরি কাজ। যাবে কেউ? সিমরান তুমি যাবে না? না, তুমি যাও, আমরা পরে আসছি। ওকে বাই, কাল দেখা হবে। বাই। মিমকে নিয়ে তাড়াতাড়ি কলেজ থেকে বেরিয়ে আসলাম। ওকে নিয়ে আসাটাই প্রবলেম হয়েছে। না পারছি কিছু বলতে, না পারছি সইতে। এই তোমার প্রবলেম কি? কই, আমার তো কোনো প্রবলেম নেই। কি বলছো এগুলো? প্রবলেম নাই না? তখন ওখানে মিথ্যা বললে কেন? আমি তোমার সাথে ছিলাম। ও এই ব্যাপার। তাহলে কার সাথে ছিলে বললে না কেন তখন? একটু বেশি হয়ে যাচ্ছে না মিম? তুমি কিন্তু শুধু আমার একটা ভালো ফ্রেন্ডের, বেশি কিছু না। তাই লিমিট ক্রস করার চেষ্টা করো না। শুনে হাসি পাচ্ছে আমার। এত বদলে গেছো এই 2 মাসে। আগের কথাগুলো কি একবারও মনে পড়ে না? তখন কি বলতে আর এখন কি বলছো? সময়ের সাথে সবকিছু বদলে যায়। তুমিও তো অনেক বদলে গেছো। আমি বদলাইনি। যদি বদলাতাম তাহলে তোমার কাছে আর কখনো আসতাম না। ভালোবাসি যে তোমাকে, বোঝো না তুমি? বাড়ি চলে এসেছে। এসব বলো না প্লিজ, সবাই জানতে পারলে প্রবলেম হবে। মিম আর কিছু বললো না। সোজা রুমে চলে গেলাম। কি হচ্ছে এসব? কিছু বুঝতে পারছি না। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। 2 মাস আগে আমার সাথে মিমের ভালো সম্পর্ক ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল আমার মেয়েদের মধ্যে। সব কথা শেয়ার করতাম কিন্তু ভালোবাসতাম না ওকে। ওকে দেখে আমার সেই ফিলিংসটা কখনো আসেনি। কিন্তু ও যে আমাকে ভালোবাসতো এটা আমি বুঝতে পারতাম, কিন্তু মানা করতে পারিনি। ভয় করতাম যদি সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু সেই ভুলটা এখন আমার জীবনে বড় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। আমি সিমরানকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ওর রাগ, অভিমান সব যেন আমার হৃদয় মিশে আছে। মিম আমার সাথে এরকম করবে এটা কল্পনাও করিনি। তবে সব দোষ ওর না, আমারও ছিল। কিছুক্ষণ পর মামি খাবার খেতে ডাকলো। খাবার টেবিলে দেখলাম মিম আগে এসে বসে আছে। আরও কি আসেনি মামি? না তো, এখনো আসেনি। তোমাদের সাথে দেখা হয়নি? না, সামনে ওর এক্সাম তো, তাই মনে হয় পড়াশোনার খুব চাপ। তোমরা খেয়ে নাও, ও পরে এসে খেয়ে নেবে। চুপচাপ খাওয়া শুরু করলাম। মিমের ভর্তি কমপ্লিট করেছো তো? কেন? না কিছু না, এমনি শুনলাম। আর শোনো, আজ থেকে কিন্তু মিম এখানেই থাকবে। মামির কথা শুনে গলায় ভাতটা যেন আটকে গেল। কি বলছে? বিষম উঠে গেছে। এই যে পানি। পানিটা তাড়াতাড়ি খেয়ে নিলাম। কি হলো হঠাৎ? কিছু না, ভাত আটকে গেছিল। দেখে খেতে পারো না, এত তাড়াহুড়ো করে কেন? এখানে থাকবে মানে বুঝলাম না। না বোঝার কি আছে? আজ থেকে এখানেই থাকবো আমি। আঙ্কেল আন্টিও রাজি হয়েছে। আমাদের বাসা থেকে কলেজে আসতে অনেক সময় লাগে। তাছাড়া আমাদের বাড়িতে তো অনেক রুম ফাঁকা। তোমার মামাও রাজি হয়েছে। ও, আপনাদের যেটা ইচ্ছা। ভালোই হবে তোমাদের। একসাথে কলেজে যেতে পারবে, আসতে পারবে। আমি উঠি মামি। কেন, পুরো খাবারটা শেষ করো আগে। পেট ভরে গেছে, আর খাবো না। টেবিল থেকে উঠে হাত মুখ ধুয়ে ছাদে গেলাম। পরন্ত বিকালে গাছের ছায়ায় ছাদে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বসে রইলাম কিছুক্ষণ। কেন জানি না বুকের ভেতরটা ধরফর করছে, কি যেন হারানোর ভয় হচ্ছে। হঠাৎ ফোন আসলো। চোখটা খুলে দেখলাম সিমরান ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করলাম। কি করো? এই তো বসে আছে। তুমি? এই মাত্র কলেজ থেকে আসলাম। লাঞ্চ করছো? তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি কল দিবনি পরে। বাই। আচ্ছা শুনো, বিকেলে দেখা করতে পারবে আমার সাথে? কিছু কথা ছিল তোমার সাথে। কোথায় দেখা করবে? পার্কে এসো। বলে ফোনটা কেটে দিলাম। চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। ছাদের দেয়ালে হেলান দিয়ে ফুলগুলোর দিকে তাকিয়েছিলাম। ফুলগুলোর চাহনি যেন নিষ্প্রাণ। সকালে শিশিরের আদলে এরা যেন প্রাণ ফিরে পায়। মিম আসলো। খাবার টেবিল থেকে উঠে আসলে কেন? এমনি ভালো লাগছিল না। আমি এখানে থাকবো শুনে তুমি খুশি হওনি? হয়েছি তো। সাই খুশি হয়েছো। মুখটা এরকম করে রেখেছো কেন? কি হয়েছে তোমার, বলো তো আমাকে। কিছুই না, এমনি। তাহলে আমাকে এভাবে দূরে দূরে সরিয়ে দিচ্ছ কেন? কাছে টানতে পারো না এইভাবে? কথাটা বলে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে আমার হাত দুটো পেছনে রাখলো ওর। আরে ছাড়ো, কি করছো? এসব কেউ দেখে ফেললে প্রবলেম হবে। ছাড়বো না। সারা জীবন এভাবে থাকতে চাই তোমার বুকে আমি। রাখবে না আমাকে? ছাড়ো বলছি, বেশি হচ্ছে কিন্তু। বললাম তো ছাড়বো না। এত এরকম করো কেন? মিম কথাটা বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এবারে রাগটা কন্ট্রোল করতে পারলাম না, এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিলাম। কিন্তু ধাক্কাটা যে জোরে দিয়েছি
সেটা পেছনে তাকিয়ে বুঝতে পারলাম, কারণ মিম দেয়ালে কর্নারের সাথে ধাক্কা খেয়েছে, রক্ত বেরোচ্ছে ওর। তাড়াতাড়ি গিয়ে ওকে ধরলাম, খুব ভয় করছিল। হঠাৎ রাগের মাথায় কি করে বসলাম, ওকে ডাকলাম কয়েকবার, কিন্তু সাড়া পেলাম না। মনে হচ্ছে জ্ঞান হারিয়ে গেছে। তাড়াতাড়ি কোলে করে নিচে আসলাম। মামি আমাদের দিকে দৌড়ে আসতো। কি হয়েছে? ওকে কোলে করে আনছো কেন? আমি কিছু বলতে পারলাম না, মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। ভয় পেয়েছিলাম খুব। মামি মিমের মাথায় রক্ত দেখে আরও ভয় পেয়ে যায়। কি হলো, কথা বলছো না কেন? ওর মাথায় রক্ত কিসের? মিম অজ্ঞান হয়ে গেছে, ওকে হাসপাতালে নিতে হবে। ড্রাইভারকে গাড়িটা বের করতে বলেন। বাইরে নিয়ে এসো তাড়াতাড়ি। গাড়ি বাড়িতে ছিল। 20 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে গেলাম। 1 ঘন্টা ধরে বাইরে বসে আছি, এখনও নাকি মিমের জ্ঞান ফেরেনি। হঠাৎ কি করলাম, নিজেকে এখন দোষী মনে হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। মামি আর আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম ডাক্তারের কাছে। কি স্যার, জ্ঞান ফিরছে? টেনশন করো না, জ্ঞান ফিরেছে। বড় কোনো সমস্যা হয়নি, একটু রক্তক্ষরণ হয়েছিল, তবে দেরি করে আনলে প্রবলেম হতো। থ্যাঙ্কস স্যার, অনেক বড় উপকার করলেন। আমাকে থ্যাঙ্কস দেওয়ার কিছু নাই, থ্যাঙ্কস দিতে চাইলে ওপর আলাকে দাও, সব ওনার ইচ্ছা। স্যার, আমরা কি দেখা করতে পারবো এখন রোগীর সাথে? অবশ্যই। শুধু দেখা না, ইচ্ছা করলে বাড়িতে নিয়ে যেতে পারেন। সময় মতো ওষুধ খাওয়ালে 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। স্যার। মামির পেছনে পেছনে মিমের কাছে গেলাম। খুব ভয় হচ্ছিল, যদি মামিকে সব কিছু বলে দেয় তাহলে আমি শেষ। কেমন আছো? ভালো আন্টি। আমার মিমের দিকে তাকাতে কেমন জানি ভয় করছিল। হঠাৎ কি হয়েছিল তোমার? এ অবস্থা হলো কিভাবে? কথাটা শুনে মিম আমার দিকে তাকালো, আমিও তাকিয়েছিলাম ওর দিকে করুণভাবে। কিছুই বলতে পারছিলাম না। বাড়িতে গিয়ে বলবো নি আন্টি, এখন ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাই চলো। মিমকে সাথে করে বাড়িতে নিয়ে আসলাম। আস্তে আস্তে 4টা বেজে গেল। ওকে বাড়িতে রেখে তাড়াতাড়ি পার্কে গেলাম। 13 বার মিস কল দিয়েছে সিমরান, না জানি কেমন রেগে আছে। পার্কে গিয়ে দেখলাম চুপ করে এক জায়গায় বসে এদিক ওদিক তাকাচ্ছে। ও যে আমাকে খুঁজছে সেটা ঠিকই বুঝতে পারছি, দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছে। 2টা আইসক্রিম কিনলাম, যদি রাগটা একটু কমানো যায়। ওর সামনে গেলাম, একটু ভয় ভয়ে। হাই। দেখো। কি দেখবো? কি দেখবে এখনো বোঝো নাই? সরি, দেরি হয়ে গেছে। প্রতিদিনই তো সরি বলো, একদিনও আগে আসতে পারো না। আর হবে না, এইবার লাস্ট, যাও। এবার আর কোনো ক্ষমা নেই, শাস্তি পেতেই হবে। এখন আবার কিসের শাস্তি? কান ধরো। কি? এইটা কিন্তু ঠিক না, পাবলিক প্লেস তো। তো কি হইছে, লেট করে আসতে পারো আর কান ধরতে পারবে না, তাই না? সরি, এইবারের মতো মাফ করে দাও। ওইসব মাফটাফ হবে না, তাড়াতাড়ি কান ধরো। সত্যি ধরতে হবে? তো আমি কি মিথ্যা বলছি তোমাকে? কান ধরলে তুমি খুশি হবে, তাই না? খুব খুশি হবে। আচ্ছা, তাহলে ধরবো, এই নাও। আমি আইসক্রিম দুটো ওর হাতে নিয়ে বললাম, চোখটা বুজে কানে হাত ওঠাতে রাখলাম। তখনই সিমরান আমার হাত দুটো ধরে ফেললো। সাথে সাথে চোখটা খুললাম। হাত ধরলে কেন? সত্যিই কান ধরছো? তুমি খুশি হবে তো? আরে পাগল, এটা তো আমি মজা করে বলছি, এখনো বোকা রয়ে গেলে। আমার মনের কথা কিছুই বোঝো না। বুঝি, অনেক কিছু বুঝি। তাহলে চুপ করে আসো কেন? আমার চোখের ভাষা কি বলে বলো আমাকে। বলবো আমি তোমাকে যে আমি। আর কিছু বলার আগে সিমরান হেসে উঠল জোরে। ওর হাসি দেখে অবাক না হয়ে পারলাম না। কি হলো, হাসছো কেন? বোকা হয়ে গেছো, দেখছো? আমার সাথে মজা করলে এতক্ষণ? এখন বিশ্বাস হচ্ছে আমি রোমান্টিক? তোমার চেয়েও বেশি রোমান্টিক আমি। মনটা খারাপ হয়ে গেল। আমি তো সত্যি ভেবেছিলাম, কিন্তু সিমরান যে মজা করলো এটা ভাবতে পারিনি। কি হলো, কি ভাবো চুপ করে? কই কিছু না, চলো ওইদিকে হাঁটি। চলো। আইসক্রিম তো গলে গেল, খাবে না নাকি? ও, মনেই নাই, তুমি নাও একটা। আমি খাবো না, তোমার জন্য আনছি 2টাই। আমি খাবো না, তাহলে আমি খাবো আর তুমি দাঁড়িয়ে দেখবে, এটা কেমন কথা? তাই কি, আমি না হয় খাওয়াই দেখবো তোমার? সেটা হবে না, তোমাকেও খেতে হবে। ওকে দাও। দুজনে আইসক্রিম খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। দুজনে অনেকক্ষণ চুপ করে আছি। হঠাৎ সিমরান বলে উঠল, সাব্বির, তোমার হাতটা ধরি। কথাটা শুনে ওর দিকে তাকালাম, কেমন যেন অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। ধরো। হাতটা এগিয়ে দিয়ে বললাম। আমার হাত ধরে দুজন হাঁটতে লাগলাম। বিকেলে সূর্যের সাথে মেঘের লুকোচুরিতে পরিবেশটা কেমন যেন রোমান্টিক হয়েছিল। সত্যি বলতে অনেক ভালো লাগছিল আমার। সন্ধ্যার দিকে বাড়ির দিকে আসলাম। দুজন সিমরানের বাড়ির কাছে এসে গেছি। বাই। কাল কলেজে দেখা হবে। সাবধানে যেও।
আর বাড়িতে পৌঁছে ফোন দিবে। অপেক্ষায় থাকবো কিন্তু। মাথা নাড়িয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় হাঁটছি আর সিমরানের সাথে কাটানো মুহূর্তগুলোকে অনুভব করছি। ওর কাহিনীগুলো বড়ই অদ্ভুত, ভালো লাগে অনেক। সন্ধ্যার পর বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম মিমের পরিবারের সবাই এসেছে। কথা বলছিলাম ড্রয়িং রুমে। সবাই আমাকে দেখে কেমন যেন ভাবে তাকিয়েছিল, ভয় হচ্ছিল। তাহলে কি? হঠাৎ করে কোথায় চলে গেছিলাম? বাইরে গেছিলাম। এসে বসো এখানে, সবার সাথে পরিচয় হয়ে নাও। চুপ করে মামার পাশে গিয়ে বসলাম। এ হচ্ছে আমার ভাগ্নে, যার কথা আপনাদের বললাম। কালকে তো পরিচয়টা করে দিতে পারিনি। সবার সাথে পরিচয় হয়ে রুমে গিয়ে চোখ মুখে পানি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। যাক, তাহলে মিম ওই ঘটনাটি বলেনি, বললে না জানি কি হয়ে যেত। মিমের সাথে দেখা করা উচিত, ওর কাছে ক্ষমা চাইতে হবে। মিমের রুমে গেলাম, দেখলাম ফোন টিপছে। আমাকে দেখে ফোন টিপা বন্ধ করে দিল। কেমন আছো? ভালো, তুমি? ভালো। গুড। তা হঠাৎ কি মনে করে আমার রুমে আগমন, জানতে পারি কি? সরি। কিসের জন্য? বিশ্বাস করো, ইচ্ছে করে করিনি আমি। হঠাৎ করে রাগটা বেড়ে গেছিল। কীভাবে যে কী হয়ে গেল বুঝতে পারিনি আমি। প্লিজ মাফ করে দাও। ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। আমি তো রাগই করিনি। তবে একটা কথা কি জানো, এর আগে তো তোমাকে অনেকবার জড়িয়ে ধরেছি, কোনোদিন তো এইরকম বিহেভ করনি। জানি না আমি কেন এরকম হচ্ছে, কিছু বুঝতে পারছি না আমি। সব কিছু কেমন যেন উল্টাপাল্টা লাগছে আমার কাছে। চিন্তা করো না, সব ঠিক করে দেব। আমি এসে গেছি না, অনেকদিন আমাদের ছেলে ছিল তো, তাই এরকম লাগছে। হুম কথাটা বলে রুম থেকে বেরিয়ে আসলাম, ছাদে গেলাম। সত্যি সব কিছু কেমন যেন লাগছে। এখনো ভাবতে পারছি না কি করব আমি। এসব ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। শুনেছি সিগারেট খেলে নাকি একটু কষ্ট কম হয়। মানুষ ঠিকই বলে, একসাথে দুই নৌকায় পা দেওয়া উচিত না। আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, আর তাকে বেছে নিতে হবে যার সাথে আমার মন সারা জীবন কাটাতে চায়। হঠাৎ ঘাড়ের উপর কে যেন হাত রাখলো, চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি মামা হাতে এখনো সিগারেট আছেই, ফেলে দিতে যাব। তখন মামা বলে উঠল, ফেলে দিতে হবে না। মামা সরি। আরে ঠিক আছে, বাড়ির কথা খুব মনে পড়ছে তাই না? মনে পড়ছে, তবে বাড়ির চেয়ে অন্য একটা বিষয় আমাকে ভাবিয়ে তুলেছে। আমি সিদ্ধান্ত নিতে পারছি না। কি বলিস? কি এমন সিদ্ধান্ত যেটা ডিসাইড করতে এত ভাবতে হচ্ছে? মামার সিদ্ধান্তটা অনেক বড়, বলতে পারো আমার পরবর্তী জীবনের সিদ্ধান্ত। ও, কাহিনীটা কি খুলে বলতো। মামাকে সব কিছু খুলে বললাম। সিদ্ধান্তটা অনেক জটিল। জীবনে এই সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তে নিতে হয়, কারণ একটা অচেনা মানুষের সাথে বাকি জীবনটা কাটাতে হবে। আর সেই অচেনা মানুষটা যদি মনের মতো না হয়, মনের সাথে মিল না হয়, সম্পর্কে অনেক টানাপোড়েন আসে। সেই জন্যই তো সিদ্ধান্তটা নিতে ভয় হচ্ছে। কি করব আমি মামা? তুই আগে ভেবে দেখ তোর মন কাকে চায়, কারণ মনের বিরুদ্ধে কিছু করা উচিত না। জীবনে চলার পথে সমস্যা তো আসবেই, কিন্তু সেইগুলো উপেক্ষা করে বেঁচে থাকার নামই তো জীবন। ঠিক বলেছো মামা। আমাকে আগে ভাবতে হবে কার সাথে আমি জীবনটা কাটাতে পারবো। ঠিক হয়ে যাবে, এত চিন্তা করিস না। আর শোন, তোকে একটা জিনিস দেওয়ার জন্যই খুঁজছিলাম, রুমে পেলাম না, তাই ছাদে আসলাম। কি দিবে? মামা একটা কাগজ এগিয়ে দিল আমার সামনে। কি মামা এটা? তোর মা দিয়েছে। মা দিছে মানে? কি দিছে? আমি কিভাবে জানবো? খুলে পড়ে দেখ। ওখানে চিঠিটা খুললাম, পড়তে লাগলাম। কেমন আছিস বাবা? জানি অনেক কষ্টে আছিস, থাকবি না কেন? আমার মতো এত জঘন্য সৎমা থাকলে কোনো ছেলে ভালো থাকবে বল? তোর কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার জানা নেই, তবুও যদি পারিস তোর এই সৎ মাকে ক্ষমা করে দিস। আমার ভুলটা বুঝতে পারছি, যদিও সেটা দেরিতে। আমার মনে হয়েছিল তোকে ফোন দিলে হয়তো ধরবি না, তাই চিঠিতে লিখে দিলাম। আরেকটা কথা, কালকে তোর বোনের জন্মদিন, যদি পারিস বাড়িতে আসিস বাবা, আশায় থাকবো তোর। চিঠিটা পড়তে পড়তে কখন যে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে খেয়ালই করিনি। তবে এ কান্না দুঃখের না, সুখের কান্না। আজকে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে আমার। ধৈর্য ধরলে সব কিছু পাওয়া যায়। মামা, কথাটা বলে শক্ত করে জড়িয়ে ধরলাম মামাকে। একটু পর মামি খাবার জন্য ডাকলো। নিচেকে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। রাতেই নাকি মিমকে নিয়ে ওর বাড়ির সবাই বাড়িতে যাবে। খাওয়া শেষ করে মিমদের গাড়িতে পৌঁছে দিয়ে রুমে চলে আসলাম। খুব ভালো লাগছিল। সিমরানকে ফোন দিলাম, কয়েকবার কল দিলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না, হয়তো বিজি আছে। কালকে যাওয়ার জন্য জামা কাপড় গোছাতে লাগলাম। অনেকদিন পর বাড়িতে যাব। সিমরান ফোন দিল আবার। কি করো? কিছুই না। ফোন দিছিলি কেন? কি হয়েছে? রাগ হয়েছে কেন? কি করলাম আবার?
কি করছিস মনে নেই? তোকে কি বলছিলাম? কি বলছিলা? একটা কথাও মনে থাকে না তো, তাই না? বাড়িতে পৌঁছে ফোন দিতে বলছিলাম, দিছিলি? ও মনে ছিল না। তা থাকবে কেন? তোমার ফোনের আশায় বসেছিলাম আমি, আর তোর মনেই থাকে না। সরি বাবু, ভুল হয়ে গেছে। বাবু কে রে? তুমি, তাছাড়া কে হবে আবার? শুন, ন্যাকামি করবি না একদম। আমি তোর বাবু হলাম কিভাবে? আচ্ছা বাদ দাও, যা বলি তাই শোনো। কি বলবে? কালকে এক জায়গায় বেড়াতে যাব, তোমাকে নিয়ে যেতে চাচ্ছি। যাবে নাকি আমার সাথে? কোথায় যাবে এখন? তুমি যাবে নাকি তাই বলো। না, যাব না আমি। কালকে কি আসবে কলেজে? তুমি যদি চাও আমার সাথে তাহলে যাবনি। ওকে, তাড়াতাড়ি এসো তাহলে। বাই। তার মানে যাবে আমার সাথে, তাই তো? কথাটা বলার আগেই ফোনটা কেড়ে দিছে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। ওখান থেকে বাসায় যাব। রাস্তায় গিয়ে সিমরানকে ফোন দিতে লাগলাম, কিন্তু ফোনটা সুইচ অফ। আর ফোন দিলাম না। কলেজে গেলাম সোজা। অনেক সকালে কলেজে আসছি, গেটই খোলেনি এখনো। বাইরে বসে রইলাম, আবার ফোন দিলাম, এখনো বন্ধ। 1 ঘন্টার মতো বসে রইলাম, এখনো আসার কোনো নামই নেই। এবার মেজাজটা সত্যি খারাপ হচ্ছে। এমনিতেই দূরের রাস্তা। ধীরে ধীরে সবাই আসতে লাগলো কলেজে, কারণ 8:30 পার হয়ে গেছে। কিছুক্ষণ পর হিমেল চলে আসলো। কি ব্যাপার, আজকে এত সকাল সকালে আসছো যে? কি করলে ভাই? কি করব, একা একা বসে ঘড়ি দেখছিলাম। ঘড়ি কেন? সিমরান আসেনি নাকি? না, 1.5 ঘন্টা ধরে বসে আছি, এখনো আসার কোনো নাম নেই। ও, ফোন দাও। ফোনটাও তো বন্ধ। কয়বার ফোন দিছি জানো? তাইলে আর কি করবে, এখন বসে বসে অপেক্ষায় করো। আমি ভালো আছি ভাই, সিঙ্গেল লাইফ, নো টেনশন, নো প্যারা। আমিও তো সিঙ্গেলই ভাই, এখনো পর্যন্ত বলতে পারলাম না। পারবেও না তুমি, ছেলে হয়ে এত ভীতু হয় নাকি কেউ? আমি হলে সোজা গিয়ে হাঁটু বেড়ে বলে দিলাম, তুমি কি আমার ভবিষ্যৎ ছেলের মা হবে? এক বিছানায় বালিশ ছাড়া শুবে যদি রাজি থাকো তাহলে আমার হাতটা ধরো। এইটা কি ছিল ভাই? কি আবার প্রপোজ? এসব বলে একবার প্রপোজটা করে দেখা, যদি রাজি না হয় তারপর আমাকে বল। এরকম প্রপোজ আমার করা লাগবে না ভাই, এমনিতে অনেক ভালো আছি, মায়ের খাওয়ার কোনো ইচ্ছা নেই। ওকে, ভালো কথা বললাম, শুনলে না তো? আসলে কারো উপকার করতে নেই। করতে হবে না তোমাকে উপকার, এখন এখানে বসে থাকো আমার সাথে। সে না হয় বসলাম, কিন্তু তোমার কাঁধে ব্যাগ কেন? কোথাও যাবে নাকি? বাড়িতে যাব, তাই তো আগেই আসলাম। সিমরানের এখন আসার কোনো খোঁজ নেই। কি রাগ হচ্ছে জানো? ওকে নিয়ে যাবে নাকি সাথে করে? যাবে তো বললো। বাহ, বিয়ের আগেই শ্বশুরবাড়ি চিনাচ্ছ, খুব ভালো। বাড়িতে নিয়ে গিয়ে আবার বাসর ঘর যেন চিনিও না। খুব ফাইজলামি করো না। বন্ধুই তো, ফাজলামি করবো না তো কি বসে থাকবো? এমনি বললাম, মনে করো না কিছু। আরে পাগলা কি বলো? এমনিতে রিলেশন মন দেখে হয়, শরীর দেখে নয়। শরীর দেখে যারা প্রেম করে ওটা মোহ থাকে, অল্প দিনের মধ্যেই কেটে যায় আবার। কিন্তু বর্তমানে তো রিলেশন মন থেকে হয় না, সবাই শরীর পাগল। ওইটা ভুল ধারণা তোমার, সবাই এরকম না, কিছু মানুষের জন্য সবাই খারাপ হয়ে যায়। হয়তো। হুম। ওইটা কে ভাই হিমেল? ইমেল সামনে তাকিয়ে বলল। ওর কথা শুনে সামনে তাকালাম। সত্যি তো, কে এটা? দেখে তো সিমরানের মতো লাগতেছে। কে ভাই এটা? এটাই তো ভাবি, চেনা যাচ্ছে না, সেই লাগছে কিন্তু। ওইটা সিমরান, স্বপ্ন দেখছি না তো? আরে না, শ্বশুরবাড়ি যাবে এজন্য সেজেই আসছে একবারে। আবার? সরি ভাই, রাগও কেন? সিমরান সামনে চলে আসলো, নীল রঙের শাড়ি পরে এসেছে। কেমন লাগছে বলে বোঝাতে পারবো না, দেখতে হবে তাহলে বুঝতে পারবেন। সরি 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 সরি, অনেক লেট করে ফেলছি। আর একটু দেরি করলেই তো পারতে, তাই না? ফোন অফ কেন? আর বলো না, রাতে হঠাৎ করে ফোনটা অফ হয়ে গেছে। কিছুক্ষণ আগে ভাইয়া সেরে নিয়ে দিল, তাই লেট হয়ে গেছে আসতে। কতক্ষণ ধরে বসে আছি? 7টার সময় আসছি, তাহলে ভেবে দেখো কতক্ষণ ধরে বসে আছি। ও আল্লাহ, এত সময়? প্লিজ রাগ করো না, ইচ্ছে করে করে নিত। হইছে, রাগ করিনি। তোমার মতো নাকি অল্পতেই রেগে যাও? এই তো গুড বয় আমার। উফ, লাগছে তো। এত ধীরে দিছো তাও লাগে, এটা ভালোবাসা। ভাই একটু বুঝে নিও। কই যাবে এখন বলো তো? ও এবার যাবে জানো না, তোমাকে শ্বশুরবাড়ি দেখাতে নিয়ে যাচ্ছে। ইমেল খারাপ হচ্ছে কিন্তু। সরি, আর বলবো না। বলবে না কেন, বলো। শ্বশুরবাড়ি মানে বুঝলাম না। বুঝতে হবে না তোমাকে, চলো তো, দেরি হয়ে গেছে এমনি, অনেক রাস্তা যেতে হবে। ওকে চলো।
বললে না কিন্তু কোথায় যাবে? গেলে দেখতে পারবে। এটা মনে করো সারপ্রাইজ। যাই তাহলে। ইমেল ভালোভাবে থেকো। আসলে দেখা হবে। হুম, ভালোভাবে যেও আর পৌঁছে ফোন দিও। সিমরান আর আমি হাঁটতে লাগলাম। হঠাৎ পেছন থেকে আবার ডাক দিল হিমেল। সাব্বির শোনো, কি? এতক্ষণ মজা করলাম, কিছু মনে করো না। কথাটা শুনে ওর কাছে এগিয়ে গেলাম আবার। তুমি এখনো বোকাই আছো। কি মনে করবো হ্যাঁ? বন্ধুরা সবসময় ভাইয়ের মতো হয়। আর আমিও তোমাকে সেই নজরে দেখি। ভালোভাবে থেকো। বাই। সিমরানকে নিয়ে তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে গেলাম। 9:30-এ একটা বাস আছে। টিকিট কেটে বাসে উঠলাম। সিটটা মাঝখানে পড়ছে। একটু পর বাসটা ছেড়ে দিল। সিমরান জানালার পাশে বসছে। এর আগে বাসে উঠছো কখনো? অনেকবার উঠেছি। ও আচ্ছা, একটা কথা বলি। বলো। তুমি আমাকে খুব বিশ্বাস করো, তাই না? করি তো, কিন্তু হঠাৎ এই কথা বলতেছো কেন? না, এমনি বললাম। হঠাৎ করে তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি, তাই যাচ্ছ আমার সাথে। তো নেমে যাবো তাহলে? তোমাকে কি আমি নামতে বলছি? তাহলে এই কথা বললে কেন? এমনি, বাদ দাও। কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আবার বলল, আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি এখন। আমার বদলে যাওয়ার পেছনে সবটুকুই অবদান তোমার। তুমি আমাকে সুন্দর পৃথিবীটা উপভোগ করতে শিখিয়েছো, কিভাবে মানুষের ভালোবাসা পেতে হয় সেটা শিখিয়েছো। তাহলে তোমাকে বিশ্বাস করব না কাকে বিশ্বাস করব? সারা জীবন আমার সাথে থাকতে চাও? কথাটা শুনে সিমরান চুপ হয়ে গেল। মুখটা কেমন জানি করে ফেললো। হয়তো এরকম কিছু আশা করেনি। আমি মনে হয় ভুল করে ফেললাম। সরি, হঠাৎ করে বলে ফেলেছি। কিছু মনে করো না। কোনো উত্তর দিল না। আমি আর কিছু বললাম না। খারাপই লাগছে এখন। হঠাৎ করে কেন এই কথাটা যে বলতে গেলাম। সিমরান মনে হয় আমাকে শুধু বন্ধুই ভাবে। আমি অন্যদিকে তাকিয়ে বসে রইলাম। সিমরান জানালার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ কেউ আর কোনো কথা বললাম না। একটু পর আমার ঘাড়ের উপর মাথা রাখলো সিমরান, আর আমার হাতটা শক্ত করে ধরে বলল, থাকবো তোমার সাথে সারা জীবন। কোনো দিন ছেড়ে যাবে না তো আবার? ছেড়ে যাবো কিনা সেটা বলতে পারবো না। যদি আমাদের নিয়তি কখনো আলাদা করে না দেয়, তাহলে সারা জীবন তোমার সাথে থাকবো। সব সময় ছায়া হয়ে থাকবো তোমার। দেখা যাবে। যে ভীতু তুমি। কি? আমি ভীত কিভাবে? ভীতু না তো কি? ভালোবাসো এই কথাটা বলতে এত সময় লাগে কখনো? তবু তো বললাম, তুমি তো তাও বললে না। কি বলছো? এভাবে কেউ প্রপোজ করে? তো কিভাবে করতে হবে গো? সিনেমা দেখো না, হিরো কিভাবে হাঁটু গেড়ে ফুল নিয়ে প্রপোজ করে, ওইভাবেই করতে হবে। তাই নাকি? এখানে করব নাকি ওইভাবে প্রপোজ? না, এখানে করা লাগবে না, কলেজে গিয়ে করো। তোমাকে আমি কতভাবে বোঝাতে চেষ্টা করেছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা তুমি বুঝতেই না। তখন কি রাগ হতো জানো? রাগও হতো। তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস তোমাকে করতে হবে বললাম তাই। এখন ঝগড়া করার মুড নেই আমার, তাই আর কিছু বললাম না। কি ঝগড়া করবে আমার সাথে? ঝগড়া করলে কিন্তু কি করবে গো? সিমরান দেখি চোখ বন্ধ করে রেখেছে। আমি মুচকি মুচকি হাসতেছিলাম। হঠাৎ পেছন থেকে কে যেন হাত পিঠে রাখলো। পেছনে তাকিয়ে দেখি একটা ছেলে নয়, 10 বছর হবে। আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। কি হয়েছে? হাসছো কেন? সিনেমা কিন্তু সেই হচ্ছে ভাই। সিনেমা? কিসের সিনেমা? কিছু না ভাইয়া, টিকিটটা দেন। টিকিটটা দেখালাম। এখনো মুচকি মুচকি হাসতেছে ছেলেটি। হাসছিস কেন রে? কিছু না ভাই, যা করতেছেন তাই করেন। কি করতেছিলাম? খুব ফাজিল তো তুই। ভাই, প্রেম আমিও করি, আমিও বুঝি। সব প্রেম করবেন বাসায় গিয়ে করেন, এখানে সবাই দেখতেছে তো। ওর কথা শুনে হাসবো না রাখবো কিছুই বুঝছি না। ছেলেটা ছোট হলেও অনেক বিচ্ছু আছে। এসব ছেলেরা আসলে এরকমই হয়। মানুষের কথা শুনতে শুনতে একসময় ওরাও ওই রকম কথা শিখে যায়। ছেলেটি আবার অন্য সিটে টিকিট দেখতে গেল। পেছনে আর ডাকলাম না। ছেলেটি ছোট হলেও কথাটা ভালোই বলেছে। আসলেই বাসে প্রেম করা জায়গা না, আমরাই লিমিট ক্রস করে ফেলেছিলাম। সিমরান আমাদের পুরো কথাই শুনেছে। অনেক লজ্জা পেয়েছে মনে হচ্ছে। পরে আর রোমান্টিক মোডে গেলাম না, সাধারণ কথাই বলতে লাগলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। বের করে দেখলাম মিম ফোন দিয়েছে। কেটে দিলাম ইচ্ছা করেই, কারণ ওর কথার কোনো ঠিক নেই, যা তাই বলবে। সিমরান আবার মন খারাপ করবে। একটু পর আবার ফোন দিল। ফোনটা কেটে দিলাম আবার। সিমরান পুরো ঘটনায় দেখছে। কে ফোন দিচ্ছে? বারবার কেটে দিচ্ছ কেন? আরে কেউ না, রং নাম্বার, বাদ দাও তো।
তাই কি? ফোনটা ধরে বলে দাও রং নাম্বার। কেটে দিচ্ছ কেন? দরকারিও তো কেউ হতে পারে, তাই না? বাদ দাও না, আমার কিসের দরকারি হবে? কথাটা বলতে বলতে আবার ফোন দিল। সাথে সাথে সিমরান ফোনটা আমার হাত থেকে নিয়ে ধরলো। হ্যালো, কে বলছেন? বারবার তো ফোন দিচ্ছেন কেন? আপনি কে? আমি তো সাব্বিরকে ফোন দিচ্ছি। কথাটা শুনে সিমরান আমার দিকে মনটা খারাপ করে তাকালো আর ফোনটা আমার কাছে দিয়ে দিল। কি হয়েছে? বারবার এত ফোন দিচ্ছ কেন? এইরকম ভাবে কথা বলছো কেন? ফোন দিয়েছি তাই কি হয়েছে? আর ওই মেয়েটা কে? সেটা তোমার জানার দরকার নেই। কি জন্য ফোন দিয়েছো তাই বলো। বলবো না। কত আশা নিয়ে ফোন দিয়েছি জানো? কেন? কি হয়েছে? কিসের আশা? আগে বলো, রাগ করনি? তাহলে বলবো। রাগ করবো না? রাগ তো এখন হচ্ছে। শুধু সিমরান পাশে বসে আছে তার জন্য রাগটা কন্ট্রোল করে আছি। রাগ করিনি, বলো। আমরা সবাই বাড়িতে যাচ্ছি, তুমি যাবে আমাদের সাথে? কোন বাড়ি? কোন বাড়ি আবার? আগে যেখানে থাকতাম তোমাদের বাড়ির কাছে। যাবে নাকি? চলো না যাই একসাথে, অনেক মজা হবে। মজার গোষ্ঠী কিলাই। শালা কোনো জায়গায় কি শান্তি মতো যেতে পারবো না? এখানেও আসছে বিপদের জন্য। মনে হয় সিমরানকে সত্যি হারাতে হবে। আমি যাব না। তোমার না শরীর খারাপ? সে নয় বাড়িতে গেলে ঠিক হয়ে যাব। তোমার বোনের তো জন্মদিন, আর তুমি যাবে না? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি আসছি। আমার বোনের জন্মদিন আর এ জানলো কিভাবে? তার মানে জন্মদিনে এও আসছে মনে চাচ্ছে। গাড়ি থেকে নেমে যাই। ঠিক আছে, তুমি আসো, আমি রেডি হই। আমি মিথ্যা কথা বললাম। বুঝুক মজা। যখন ছুটবে আমি নাই, আবার ঘুরে যাবে ওপাশ থেকে। ফোনটা কেটে দিল। হাত ছেড়ে বাঁচলাম। পুরো ঘেমে যাচ্ছিলাম। সিমরান দেখলাম কেমন জানি হয়ে তাকিয়ে আছে। কি তোমার আবার কি হলো? কিছু না। ওই মেয়েটা কে? মিম, চেনো না ওকে? কালকে যে পরিচয় করে দিলাম। ও, চিনেছি। তোমাকে ফোন দিয়েছে কেন? এখন একে কি বলি? কিছু একটা তো বলতেই হবে, না হলে আবার সন্দেহ করবে। আর বলো না, ও আমাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছে। কিন্তু তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। তোমার কথা বলেছি, ও কিন্তু শুনেই নাই। বারবার খালি ফোন দিয়ে ডিস্টার্ব করে। সিমরান আমাকে কেমন জানি সন্দেহ চোখে তাকিয়ে দেখছে। কি হলো, বিশ্বাস হচ্ছে না আমার কথা? দেখলেই তো এতক্ষণ। হুম, একটু একটু হচ্ছে। পুরো বিশ্বাস করাতে হলে প্রমাণ লাগবে। কি প্রমাণ লাগবে? বিশ্বাস করো না আমাকে? ভালোবাসো বলে আমাকে? তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই মিমের বাচ্চাটা আমি খাইছি, ডিম বানিয়ে খাবো ওকে। সত্যি পারবে তুমি? একটু বাঁচাও না আমাকে, খুব প্যারার মধ্যে আছি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। দরকার হলে আবার পুরনো রূপে ফিরে যাব। কি বলো? না না, এভাবেই ভালো আছো, ওই রূপ লাগবে না। ওকে এভাবেই ঠিক করব। শুধু বাড়িতে যেতে দাও একবার। ভালোই হলো, লাগিয়ে দিলাম প্যাচ। এখন বুঝবা মিম, আমার পিছে লাগলে কেমন লাগে। কি হলো? কি ভাবতেছো? না না, কিছু না। হুম প্রায় 2.5 ঘন্টা জার্নির পর এলাকায় পৌঁছে গেলাম। বাস থেকে নামতে যাব, এমন সময় ছেলেটাকে আবার দেখলাম। এখনো মুচকি মুচকি হাসছে। এই পিচ্ছি শোন। কি হয়েছে ভাইয়া? ডাকলেন কেন? নাম কি রে তোর? সেলিম। হাসছিস কেন? এমনি। বয়স কত তোর? 10 বছর ভাইয়া। তখন কি যেন বললি? প্রেম করিস নাকি তুই? করি তো। একটা চট দিব। এই বয়সে তো পড়াশোনা করার কথা। বাসে কি করিস? বাড়ি থেকে কে আছে? শুধু বাবা আছে। কেন মা? অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর বাবার হাত নাই। বাবা তো কাম করতে পারে না, তাই আমি আসি পেট চালানোর জন্য। ও, থাকিস কোথায়? এখানে থাকি ভাইয়া। এই নে, এই কার্ডটা রাখ। সময় পেলে এই ঠিকানায় আসিস। তোর বাবার সাথে মাথায় হাত বুলিয়ে বললাম। ছেলেটা কিছু আর বলল না। আমরা বাস থেকে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। পেছনে তাকিয়ে দেখলাম সেলিম এখনো তাকিয়ে আছে আমাদের দিকে। ইশারায় বাড়ি দিলাম। এখানকার সবাই আমাকে চিনে, কারণ এদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। তাছাড়া বাবার জন্য তো চেনেই, সবাই আমাদের পরিবারকে অনেক সম্মান করে, কারণ বাবা সবসময় এদের বিপদে পাশে থাকে। বাবা তো রাজনীতি করতে চায়নি, এরা জোর করে দাঁড় করিয়ে দিয়েছিল। রাস্তা দিয়ে যেতে লাগলাম। সবাই তো আমাকে দেখে অনেক খুশি, কারণ অনেক দিন পর বাড়িতে আসছি। 2-1 জন সালাম দিচ্ছিল, তবে ওরা আমার ছোট ছিল। বড়দের আমিও সালাম দিচ্ছিলাম। সিমরান পেছনে পেছনে আসছিল, বারবার আমার দিকে তাকাচ্ছিল। শুধু ও আসলে বুঝতে পারছে না, আমার পরিচয় তো ও জানেই না। কিছুক্ষণের মধ্যে গেটের কাছে চলে আসলাম। আমাদের বাড়িটা সত্যি বলতে অনেক বড়, পুরো রাজপ্রাসাদের মতোই। বাড়িটা আমার দাদা করে গেছিল। গেট দিয়ে ঢুকতে যাব, পেছনে তাকিয়ে দেখি সিমরান দাঁড়িয়ে বাড়িটা দেখছে। কি হলো, দাঁড়িয়ে আছো যে? ভেতরে আসো। হুম অনেক দিন পর নিজের বাড়িতে ঢুকলাম।
মনের মধ্যে কেমন যেন নাড়া দিয়ে উঠল। ভেতরে গিয়ে দেখলাম বাড়িটা অনেক সাজিয়েছে। আসলে প্রতি বছরই তানিয়ার জন্মদিনটা অনেক বড় করে করা হয়। এটা কার বাড়ি? আমাদের বাড়ি। ও, এত বড় বাড়ি? ভেতরে যাই চলো। ভেতরে গিয়ে দেখলাম অনেক আত্মীয় স্বজন এসেছে। তবে এরা সবাই আমার দ্বিতীয় মায়ের আত্মীয় স্বজন। এদের অনেককেই চিনি না। বাবা আর মা দেখলাম সোফাতে বসে কাদের সাথে যেন গল্প করছে। আমাকে দেখে বাবা মা সবাই দাঁড়িয়ে পড়ল, আর মাকে গিয়ে সালাম করলাম। কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। তুই এসেছিস দেখে অনেক খুশি হয়েছি। আমি তো ভাবতেই পারিনি তুই আসবি। আর কতদিন তোমাদের ছাড়া থাকবো? এতদিন অনেক কষ্টে ছিলাম। দুঃখ কষ্ট দিলেও তো তোমরাই আমার মা বাবা, তাই না? তোমাদের ওপর কি রাগ করে থাকতে পারি বলো? ক্ষমা করে দিস, অনেক ভুল করেছিলাম। কি করছো মা এসব? সবাই দেখছো তো? পরে এসব নিয়ে কথা বলো। অনেক দূর থেকে এসেছে, ওদের একটু বিশ্রাম নিতে দাও। আমার সাথে আয়। আমি আর সিমরান মায়ের সাথে উপরে গেলাম। আমার সেই স্মৃতি জড়ানো রুমে, যেখানে আমার 20টা বছর কেটেছে। রুমটা তালা দেওয়া ছিল। মা রহমত চাচাকে দিয়ে রুমটা খুলে নিল। রুমে প্রবেশ করে দেখলাম যেভাবে রেখে গেছিলাম ঠিক ওইভাবে আছে, একটু কিছুই নড়েনি। মা, এই রুমে কেউ আসেনি। না, তুই চলে যাবার পর তোর বাবা তালা দিয়ে রেখেছিল। তারপর আর কেউ আসেনি। মাঝে মাঝে রহমত চাচা রুমে ঢুকে ময়লা পরিষ্কার করতো। ও, তোরা এখানে বস, আমি একটু বাইরে থেকে আসি। মা চলে গেল। সিমরান কোনো কথাই বলছে না, অনেকক্ষণ ধরে খালি এদিক ওদিক তাকাচ্ছে। নার্ভাস লাগছে ওকে। সিমরান, ঠিক আছে তো? একটু খারাপ লাগছে, অনেকক্ষণ ধরে জার্নি করে এসেছি তো। তুমি রেস্ট নাও কিছুক্ষণ, তাহলে ঠিক হয়ে যাবে। না, ঠিক আছে, খুব খারাপ লাগছে না। ওকে, তুমি বললে না কোথায় যাচ্ছি আমরা। এখন শোনো, আজকে আমার বোনের বার্থডে, তাই এসেছি। আর এই বাড়িটা হচ্ছে আমাদের। ও, তোমার বাবা কি করে? বাবা এখানকার মেয়র, নাম সিকদার সাহেব। তুমি শিকদার সাহেবের ছেলে? তো কি হয়েছে? কি হয়নি? তোমার বাবা তো এবার মন্ত্রী নির্বাচন করেছে, তাই না? তুমি কিভাবে জানলে? কিভাবে জানবো মানে? সবাই তো জানে, চারপাশে এত পোস্টার। তবে তোমার বাবার ছবি পোস্টারে যেমন, বাস্তবে কিন্তু একটুও মিল নেই। বেশি এডিট করা হয় তাই। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি। বলো, কি মনে করব? নিচে যে কথাগুলো বললে, কিসের জন্য ক্ষমা করতে বললো? তোমার মার কি হয়েছিল? ও, এই কথা? বলো। কিছুক্ষণ আগে যাকে আমি মা বলে ডাকলাম, এটা আমার নিজের মা না, সৎ মা। আমার নিজের মা আমি ছোট থাকতেই মারা গেছে। তারপর বাবা আমার জন্য এই মাকে বিয়ে করে। ও, সরি। আরে ঠিক আছে, সরি বলার কি আছে? যেটা সত্যি সেটাই। কিন্তু ক্ষমা চাইলো কেন তোমার এই মা? বুঝলাম না। সিমরানকে আমার জীবনের সাথে ঘটে যাওয়া সব কিছুই বললাম। কি হয়েছিল আমার সাথে। অনেক কষ্ট করছো তুমি, তাই না? বলতে পারো হয়তো ভাগ্যে লেখা ছিল। শুনেছি বড় লোকরা নাকি অনেক সুখে থাকে, কিন্তু আজ তোমাকে দেখে সেই ভুলটা ভেঙে গেল। আরে না, সবাই কি কষ্ট পায় নাকি? তবে একজন মা যে সন্তানের জন্য কতটুকু ছায়া, সেটা যার মা নাই সেই বলতে পারে। হাজার ধন সম্পদ থাকলেও মায়ের মতো কিছু হয় না। তবে এখন আর কষ্ট করতে হবে না। এখন আমি আসছি না, ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ মন থেকে মুছে দেব। তাই নাকি? দেখা যাবে। দেখো, হয়তো তোমার মায়ের মতো ভালোবাসতে পারবো না, তবে তোমার মা আর বাবার পর যদি কেউ তোমাকে বেশি ভালোবাসে, সেটা আমি হব। সে বিশ্বাস আমার আছে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি ভালোবাসো না? বাসি তো। না বাসলে প্রপোজ করলাম? ওইভাবে হয়নি, ভালোভাবে করতে হবে। বলছি তো, তারপরে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তাহলে এখন আমরা কি? শুধু বন্ধু, আগে যেরকম ছিলাম। এটা কিন্তু ঠিক না। বন্ধু হয়ে আর থাকতে পারবো না। কেন পারবে না? বন্ধুই তো ভালো। না, আমার বন্ধু দরকার নেই। গার্লফ্রেন্ড হবে নাকি বলো? ওকে, এত করে যখন বলছো হলাম। সত্যি? হুম। সিমরানকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ বাবু। সিমরান আমাকে সাথে সাথে ছাড়িয়ে নিল। ছাড় শয়তান, এই জন্য গার্লফ্রেন্ড হতে বলতেছিস, তাই তো? কি বলো, গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরতে পারবো না? পারবি তো। এখন জড়িয়ে ধরছিস, একটু পর তো। একটু পর কি? না, কিছু না, আগে বিয়ে করবি, তারপরে এসব।
এর আগে যদি আমাকে টাচ করিস তাহলে সোজা গিয়ে তোর বাবাকে বলে দিব। কি আমাকে ব্ল্যাকমেল করছো? যদি মনে করো ব্ল্যাকমেইল তাহলে তাই। আমার কাছে রিলেশন মানে ফিজিক্যাল রিলেশন না, সম্পর্ক তো এমনই হয়ে যায়, তাই না? আর দুজনে এতে সমানভাবে জড়িয়ে থাকে। যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মন না দেখে শরীর দেখে, ওরকম বয়ফ্রেন্ড আমার দরকার নেই। আরে মজা করলাম তো, সিরিয়াস ভাবে নিচ্ছ কেন? আমি তোমার মনকে ভালোবাসি, শরীরকে নয়। আর তোমাকে আমি জড়িয়ে ধরেছি, খারাপ কোনো মাইন্ডে না। হঠাৎ মা খাবার নিয়ে আসলো, দুজনই চুপ হয়ে গেলাম। মা সিমরানের সাথে কথা বলল কিছুক্ষণ। কি করে কোথায় থাকে এসব আর কি। মা তানিয়া কোথায়? ও তো রুমে আছে, যা গিয়ে কথা বলে আয়। সিমরান তুমি মায়ের সাথে কথা বলো, আমি একটু আসি। তানিয়ার সাথে দেখা করতে গেলাম, জানি না আমাকে দেখলে কেমন করবে। সেদিনের ব্যবহারটা করা আমার উচিত হয়নি সবার সামনে। দরজার কাছে কি দরজায় টোকা দিয়ে সাউন্ড করলাম যাতে বুঝতে পারে। রুমের ভেতর থেকে আওয়াজ আসলো, ভেতরে আয়। কি ব্যাপার? আগে তো আপনি বলতো, এখন সোজা তুই। থাক, এর সাথে কথা বলা লাগবে না। কি থেকে কি বলবে আবার। আবার আমার রুমের দিকে যেতে লাগলাম, পেছন থেকে আবার ডাক দিল তানিয়া। কি রে, চলে যাচ্ছিস কেন? কখন থেকে বসে আছি? পেছনে তাকিয়ে দেখলাম তানিয়া দরজার কাছে দাঁড়িয়ে কথাটা বলল। ভাইয়া, তুমি? তানিয়াকে দেখে অবাক না হয়ে পারলাম না, কারণ এখনকার তানিয়া আর আগের তানিয়ার অনেক পার্থক্য। অনেক বদলে গেছে ও। ছোট চুল বড় হয়ে গেছে, সোনালি চুলগুলো কালো হয়ে গেছে। ড্রেসটা অনেক সুন্দর পড়েছে। কেমন আছিস? দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। ভাইয়া, আমাকে মাফ করে দিও। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। কাঁপছিস কেন? কি মাফ করব? রাগ করছি নাকি? সত্যি রাগ করনি? কেমন আছিস তাই বল। ভালো আছি। ফোনটা বন্ধ করে রেখেছিলে কেন? কতবার ফোন দিয়েছি জানো? আমি না হয় সেদিন রেগেই বলেছিলাম, তাই বলে চলে যেতে হবে? ভুল করেছিলাম। তা আমার বোনটা এত পরিবর্তন কিভাবে হলো? আগের তানিয়া আর এখনকার তানিয়া অনেক পার্থক্য দেখছি। এমনি। এমনি তো না প্রেমে পড়ছিস তাই না? হুম, বাবা মাকে যেন বলো না। আরে না, ছেলের ছবি আছে। না, রাতে আসবে, ইনভাইট করেছি। আসলে তোমাকে দেখাবনি। দেখতে তো হবেই কি আমার বোনের এত পরিবর্তন করলো। আর কিছুক্ষণ কথা বলে রুমে আসলাম। রুমে এসে দেখি সিমরান শুয়ে আছে। ওকে আর ডিস্টার্ব করলাম না। নিচে গিয়ে দেখলাম একটা গাড়ি আসছে, হয়তো কোনো আত্মীয় স্বজন আসছে। আমি বাড়ির বাগানটা ঘুরে দেখতে গেলাম। বাড়িতে থাকতে যখন খারাপ লাগতো তখনই এই বাগানে আসতাম। বাগানের পাশেই মায়ের কবর। মায়ের কবরের পাশে এসে বসে থাকতাম। তখন মনে হতো মা আমার পাশেই আছে। কবরের কাছে গেলাম, দেখলাম অনেক ময়লা জমে আছে। প্রতিদিন মায়ের কবরটা আমি পরিষ্কার করতাম। আমি নাই, তাই হয়তো কেউ আসেনি এইদিকে। সবাই ঠিকই বলে, মানুষ মারা গেলে খুব জোর 10-15 দিন মনে রাখে, তারপরে সবাই ভুলে যায়। কিছুক্ষণ মায়ের কবরের পাশে বসে রইলাম, কেমন যেন ভালো লাগছিল। একটুবার মিম আসলো, আরে তুমি এখানে? তো কি, বাড়িতে থাকবো নাকি? সেটা না, কখন আসলে? এইমাত্র আসলাম। বাড়ির ভেতরে যে তোমায় পাইনি, তাই এখানে আসলাম। তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? সেটা তো অনেক আগে থেকেই জানি, তাই না? তোমায় যদি কোথাও খুঁজে না পাওয়া যায়, তাহলে তো এইখানে আসি আমি সব সময়, আর পেয়েও যায় তোমাকে। মাথার অবস্থা কেমন এখন? ভালোই আছে, মাঝে মাঝে একটু একটু ব্যথা করে, এগুলো মনে হয় না। আমার জন্য তোমাকে কষ্ট করতে হচ্ছে। আরে বাদ দাও, তোমার জন্য নাকি? আমারই তো দোষ ছিল। আমিও পাগল হয়ে গেছিলাম। নেহাত জোরে ধাক্কা দাওনি, যদি নিচে পড়ে যেতাম তাহলে কি হতো? আমি তো জেলে থাকতাম। কথাটা শুনে মিম হেসে উঠল। আমি হাসলাম সাথে সাথে। মিথ্যে বলছিলে কেন? কোন মিথ্যে? জানো না, তুমি বলে আসবে না। ও, ওইটা মিথ্যে বলেছিলাম। আমার বোনের জন্মদিন আর আমি আসবো না? তখন কি রাগ হয়েছিল জানো? যখন শুনলাম তুমি আগেই চলে গেছো, একবার তো বলতে পারতে, একসাথে আসতাম। তোমার শরীর অসুস্থ তাই বলিনি। মিথ্যে বলো না। যখন মিথ্যে কথা বলে তুমি বাড়ি নিয়ে আসলে, তখন তো আমি অসুস্থ, এটা মনে ছিল না। সরি এরকম করার জন্য। সবসময় এত সরি বলো না তো। আমি কি রাগ করেছি নাকি? জানি তো রাগ করবে না। তুমি কিভাবে জানলে রাগ করবো না? বাদ দাও। হুম। কিছুক্ষণ দুজন চুপ করে রইলাম। মিম আবার বলতে শুরু করলো। একটা জায়গায় যাবে? কোথায়? যাবে নাকি তাই বলো। কোথায় যাবে বলবে তো আগে। মনে করো সারপ্রাইজ এটা। ওকে চলো।
মিম আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো, কেন জানি বাধা দিতে পারলাম না। ওর সাথে গেলাম। গাড়িটা ওই ড্রাইভিং করছিল আর শুধু বক বক করছিল, এই কথা সেই কথা, অনেক কথা বলে। ও সব সময় একটু পর গাড়ি থামালো। নামো। কোথায় আসলে? আরে নেমে দেখো, গাড়ির ভেতরে থাকলে কি দেখতে পাবে নাকি? গাড়ি থেকে নামলাম। ওইটা তো সেই পুকুর পাড় যেখানে আমাদের না আসলে দিনই কাটতো না। স্কুল ফাঁকি দিয়ে আমি, মিম, রায়হান, আসিফ এসে আড্ডা দিতাম। সারাদিন অনেক মজা করতাম। এবার চিনছো? চিনবো না কেন? তুমি এখানে আসো নাকি? তুমি চলে যাবার পরে আর বেশি আসতাম না আগের মতো, মজা হতো না আর। তারপর আমিও চলে গেলাম। আসিফ রায়হান তো আর আসেই না এখানে। ও, তোমরা অনেক রাগ করেছিলে তাই না? আসিফ রায়হান তো অনেক রেগে গেছিল, কেঁদে ফেলেছিল পর্যন্ত। অনেক ভালোবাসতো তোমাকে। তুমি মন খারাপ করেছিলে না? কথাটা শুনে মিম আমার দিকে করুণ চাউনি নিয়ে তাকালো। কি মনে হয় তোমার? জানি না আমি। জানতে হবে না, ওই দিক চলো। চলো। দুজন আবার হাঁটতে লাগলাম। আমি আজ পর্যন্ত এখনো মিমকে ভালোভাবে বুঝতে পারলাম না। মানুষটি অন্যরকমও, কখন কী বলে কিছুই বুঝতে পারি না আমি। হঠাৎ হাঁটা থামিয়ে দিলাম। দেখলাম সামনে আসিফ আর রায়হান দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আমার দিকে। কেমন আছিস তোরা? কিছুই বললো না ওরা। দৌড়ে এসে আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, শালা আমাদের কি মনে হয় তোর যখন ইচ্ছা তাই করবি? না চলে গেছিলি কেন? আজ আবার এসে বলছিস কেমন আসিস না? দুইজন মারতে লাগলো আর কথাগুলো বলতে লাগলো। ওদেরকে জড়িয়ে ধরলাম। শালা আর কত মারবি রে? মরে যাবো তো। তাই যা, তোর বন্ধু আমাদের দরকার নেই। সত্যি বলছিস? চলে যাবো তাহলে? কই যাবি? আবার এবার গেলে মেরে ফেলবো একেবারে। আমাদের আসলে বন্ধুই ভাবিস না তুই। তোরা তো ভাবিস তাই না? তোর সন্দেহ আছে তোর? সন্দেহ নাই, তোরা বন্ধু থাকলে হবে। পাইটা না হয় আমি হব। এখানে কথা বলবি নাকি বসবি? বসি চল। চারজন গিয়ে একটা সিটে বসলাম, যেখানে দুইজন বসা যায়। কিন্তু সবসময় সে একসাথে চারজন বসতাম, চাপাচাপি হতো কিন্তু খারাপ লাগতো না। আসলে বন্ধুত্বটাই এরকম, এরা রক্তের সম্পর্কে না হয়েও রক্তের চেয়ে বেশি হয়ে যায়। এতদিন কইছিলি? মামার বাসায় ছিলাম। তোর ফোন অফ কেন? কত হাজারবার ফোন দিছি জানিস? ফোনটা হারিয়ে গেছিল রে। মিথ্যা কথাই বললাম, না হলে কষ্ট পাবে। আসলে তখন আমার সিমটা ভাঙা উচিত হয়নি। অনেক সময় রাগের বশে আমরা যেটা করি উচিত না সেটাও করে ফেলি, যদিও পরে সেটা বুঝতে পারি। ও, বাদ দে তো এসব। কেমন আছিস তাই বল। আমরা আছি কোনো মতো, তোরা যে যার মতো চলে যাচ্ছিস। আমরা দুজনেই এখানে পড়ে আছি। মিম ও কয়েকদিনও আগে চলে গেছে। আমি ইচ্ছে করে করিনি, ভাইয়ের ট্রান্সফার হয়েছে তাই গেছি। এখানে কোথায় থাকতাম রে একা একা? কেন? তোর তো শ্বশুর বাড়ি আছে, এত বড় বাড়ি, আর তোর থাকার জায়গা নেই না? ছাই আছে। আগের সাপির আর এখনকার সাপিরের অনেক পার্থক্য, বুঝছিস? কই, আমরা তো দেখছি না। আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে। আগেও দাড়ি ছিল না, এখনো নাই, বাচ্চাই আছে এখন। এসব বাদ দে তো। পড়াশোনার কি খবর? আর পড়াশুনো? তুই থাকলে তো তোর তা দেখে লিখতাম। মিমও ছিল, এখন তো প্রতিদিনই বাবার কাছে বিচার দেয়। হাত খরচটা পুরোই বন্ধ। পড়তে কি হয় তোদের? ফেল করলে বুঝবি। তুই জ্ঞান দিস না তো, আমরা না পড়েই পাশ করব। দেখবো নি, আর কয়দিন পরে তো এক্সাম। দেখিস। ওদের সাথে আর কিছুক্ষণ আড্ডা দিলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। সিমরান 2বার ফোন দিয়েছে অলরেডি, তাই ওদেরকে বিদায় দিয়ে মিমের সাথে বাড়িতে আসলাম তাড়াতাড়ি। রুমে গেলাম। সিমরান মনে হয় রুমেই থাকার কথা। মিমও আমার সাথে আসছে। রুমে গিয়ে দেখলাম সিমরান ফোন টিপছে। আমাদেরকে দেখে ফোনটা রেখে দিল। এখানে কেন সাপির? কে? সিমরান। আমি নিয়ে এসেছি। ও, একসাথে থাকবে নাকি আজকে? তোমার রুমে দেখছি। থাকলে তোমার কোনো সমস্যা? অনেক সমস্যা। তুমি ওর সাথে থাকতে পারবে না। থাকবো, 100 বার থাকবো। ওকে আমি ভালোবাসি আর ও আমাকে ভালোবাসি। কি বলছো সাপির, সত্যি নাকি? কি জানি, তোমরাই তো ভালো জানো। যাক, ঝগড়াটা ভালোই লাগছে। আমি সোফায় বসে ফোন টিপতে লাগলাম আর ওদের কথায় শুধু মাথা নাড়াতে লাগলাম। একটু পর মিম রেগে বাহিরে চলে গেল। যাক, ভালোই হয়েছে। এখন পরিবেশটা শান্ত থাকবে। পাগল হয়েছিল নাকি? পাগলই আমি তোমার জন্য। সেটা তো দেখতেই পাচ্ছি। রেডি হয়ে নাও, নিচে যেতে হবে। হুম। সিমরানকে রুমে রেখে নিচে আসলাম। দেখলাম লোকজন আসতে শুরু করেছে। বাবা মা সবার সাথে কথা বলছে। আমি ও 2-1জনের সাথে কথা বললাম। তানিয়া দেখলাম দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, মনে হচ্ছে কাকে যেন খুঁজছে। ওর কাছে গেলাম।
কাকে খুঁজছিস রে? কথাটা শুনে হঠাৎ চমকে গেল তানিয়া। কই, কাউকেই না। নিচে আসলে কখন? এই তো আসলাম। কাকে খুঁজছিস সত্যি করে বল। আরে ভাইয়া, কাউকেই না। পরে বলবো আমি তোমাকে। বুঝছি আমি। বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস, কখন আসবে বলিনি? বলছিল তো 7টার মধ্যে আসবে, কিন্তু এখনো আসার নাম নেই। আসবে আসবে, একটু দেরি কর, সবুরে মেওয়া ফলে। হুম, তোমার সাথে যে একটা আপু আসছিল, উনি কোথায়? উপরে রেডি হচ্ছে, একটু পরে আসবে। ও আচ্ছা, একটা কথা বলো তো ভাইয়া, ওই আপু তোমার কি হয়? শুধুই ফ্রেন্ড নাকি অন্য কিছু? তোকে কেন বলবো? আরে বলো না ভাইয়া, কি হয়? বললে আমি না বললাম। শুনবি তাহলে? হুম, বল। তোর ভাবি হয়, বুঝছিস এখন? কিন্তু একটা কথা বুঝলাম না। মিম আপু তাহলে কি হয়? আমার একটা ভালো ফ্রেন্ডও বলতে পারিস, বেস্ট ফ্রেন্ড। হুম, তুমি একটু দাঁড়াও ভাইয়া, ও চলে আসছে। কি আসছে? আমার কথার উত্তর না দিয়ে সামনে এগিয়ে গেল। দেখলাম একজনের সাথে কথা বলছে। ওই তাহলে ওর বয়ফ্রেন্ড। বোনের প্রেম করা আর দেখলাম না, অন্যদিকে নাচ হচ্ছে, সেটা দেখতে লাগলাম। পেছন থেকে তানিয়া ডাক দিল। ভাইয়া, ওর কথায় পেছন ফিরে তাকালাম, কিন্তু তাকিয়ে তো আমি অবাক, কারণ তানিয়া যার হাতে ধরে আছে সে আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড আসিফ। ভাইয়া, তখন বললি না আমার বয়ফ্রেন্ডকে? এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড আসিফ। আচ্ছা ভাইয়া, তোরা কথা বল, আমি একটু ওই দিক থেকে আসি। তানিয়া চলে গেল। এ হারামি তানিয়া কি বলছে রে? কি বলছে? বুঝছিস না শালা, শেষে আমার বোনের পিছনে লাগছিস। শোন, বেশি শালা শালা করিস না। শালা তো আমি বলবো তোকে। তাই এখন কেমনে কি? কি? কেমনে? এগুলো কবে করলি? তুই চলে যাওয়ার পর করছি। কেন? দুনিয়ায় আর কোনো মেয়ে পাস না, আমার বোনকে পছন্দ করতে হলো? আমি যাকে পছন্দ করছি ওই মেয়েটা যদি তোর বোন হয়, তাহলে আমার কি দোষ বল? মিথ্যা কথা বলিস না, আমি ভালো করে জানি তুই ইচ্ছে করে এরকম করছিস। আমি কিছু করি নাই, যা করার সব মিম করেছে। আমি শুধু ওর কথা মতো কাজ করে গেছি। মিম করছে মানে? বুঝলাম না। পরে বলবানি, তোর বোন আসছে। পেছনে তাকিয়ে দেখলাম তানিয়া আসছে, তাই আর কিছু বললাম না। সরি আসিফ, একটা কাজ করতে বলে, কিছু মনে করো না। ইটস ওকে, কি মনে করব? তানিয়া তোরা কথা বল, আমি একটু উপর থেকে আসি। হুম, রুমে গেলাম, কিছুই বুঝছি না। মিম কেন আসিফকে তানিয়ার সাথে প্রেম করতে বলবে? সিমরান দেখলাম খাটে বসে আছে। রেডি হইছো? অনেকক্ষণ আগে। এতক্ষণ কই ছিলে? বাইরে ছিলাম, সবার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে। ও চলো নিচে যাই। হুম। সিমরানকে নিয়ে নিচে আসলাম, দেখলাম রায়হান আর মিম সোফায় বসে গল্প করছে। ওদের কাছেই গেলাম। রায়হান তো আমাদেরকে দেখে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়েছে আমাকে দেখে না সিমরানকে দেখে। ভাই তুই বিয়ে করলি কবে? এই তো কয়দিন আগে, তোদের তো বলতে ভুলেই গেছিলাম। সত্যি বিয়ে করছিস শালা? একবারও বললি না তো। আরে না, বন্ধু হয় আমার, আমি বিয়ে করলে তোদের বলবো না? সেটা মিমের থেকে শোন। কি? আমার থেকে শুনবে মানে? আমি কিভাবে বলবো? আরে বল না। শোনো, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি বেশি হচ্ছে রে? ওইদিকে দেখ। আসিফ আর তানিয়ার দিকে আঙুল দিয়ে বললাম। মিম আসিফ আর তানিয়ার দিকে তাকিয়ে কিছু বলল না। এই কাজটা তোরা করতে পারলি? আমি তোদের থেকে এরকম কিছু আশা করিনি। ভুল বুঝিস না প্লিজ, আমি ইচ্ছে করে করিনি, এর পেছনে একটা কারণ আছে। কি কারণ আছে সেটা আমি ভালো করেই জানি, তোদেরকে বলতে হবে না। কথাটা বলে ওখান থেকে চলে আসলাম সিমরানকে নিয়ে। আগেই বলেছিলাম এই কাজটা করিস না, সাব্বির খারাপ মনে করবে। শুনলি না তো? দেখ এখন কি হলো। এছাড়া যে আর কোনো উপায় ছিল না। ওই কাজটা যদি না করতাম, তাহলে ওই দিনটা কি আজ আসতো তুই বল? তাই হয়তো আসতো না, কিন্তু সাব্বিরের চোখে যে আমরা খারাপ হয়ে গেলাম। এখন কি করবি? আরে ওকে বুঝিয়ে বললে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না তো। সিমরানকে বাবার সাথে পরিচয় করে দিলাম। বাবা সহজেই চিনতে পেরেছে, কারণ আগে থেকে ওর ভাইকে তো চিনতো। মিন তোমাকে তুই তুই করে বললো কেন? আর তুমিও তো বললে, বুঝলাম না। আরে বাদ দাও। কি বাদ দেব? আমাকে মিথ্যা বলছো কেন? কি মিথ্যা বললাম? তোমরা আগে থেকে দুজন দুজনকে চিনতে, অনেক আগে থেকে। তুমি কিভাবে জানলে? আগে বলো সত্যি নাকি কথাটা। কিন্তু তোমরা একে অপরকে ভালোবাসো, তাই না? কি হলো? ভালোবাসতে যাব কেন? আমি তো তোমাকে ভালোবাসি। ও আমার একটা ভালো ফ্রেন্ড শুধু। হুম,
আচ্ছা, তুমি কিভাবে শুনলে? জেনেছিলাম একভাবে, বলা যাবে না। আচ্ছা, তুমি কিভাবে জানলে? বলো না প্লিজ, কিভাবে জানলে তুমি? মিম বলেছে। কি বলছে তোমাকে? অনেক ভুল বুঝিয়েছে তাই না? আমার নামে অনেক খারাপ কথা বলছে, ঠিক তো? না, তুমি যা ভাবছো সেরকম কিছুই না। সত্যিই মিম অনেক ভালো। ওর মতো একটা বন্ধু পেয়েছো, এটা তোমার ভাগ্যই বলা চলে। কি বলছো এসব? ঠিকই বলছি। মিমের সাথে আমার কথা হয় 1 মাস আগে থেকে। আমাকে আর তোমাকে নাকি ওখানে একটা পার্কে দেখেছিল। তারপর আমার সাথে কথা বলছিল। তোমার বিষয়ে সব কিছু বলেছিল। কি? এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না? এসব কথা আগে বলনি কেন? তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু মিম বারণ করেছিল। সত্যি বলতে তুমি যখন ওইভাবে ওদের ছেড়ে চলে এসেছিলে, ওরা বিষয়টা মেনে নিতে পারেনি। খুব ভালোবাসতো মনে হয় তোমাকে ওরা। হুম, অনেক ভালোবাসে ওরা আমাকে। আচ্ছা, আরেকটা কথা বলো তো, কিছুক্ষণ আগে যে তোমরা ঝগড়া করলে ওইটা কি মিথ্যা ছিল? অবশ্যই। তোমার সন্দেহ আছে? না, নাই। তুমি একটু থাকো এখানে, আমি একটু আসি। হয়ে যাবে আবার। এসে বলবো নি, এখানেই থাকো তুমি। ওকে, তাড়াতাড়ি এসো। সোজা মিমের কাছে গেলাম। কিরে, গার্লফ্রেন্ড রেখে এখানে কেন? এমনি কথা আছে তোর সাথে, আয়। কিসের কথা রে? প্রপোজ করবে নাকি? হুম, তাই আয় আমার সাথে। ওর হাত ধরে ছাদে নিয়ে গেলাম। এখানে আনছিস, কি হয়েছে রে? কিছু না, আজ তোকে মারবো অনেক। শোন ভাই, মার খেতে পারবো না। ভালোবাসতে বল, রাজি আছি। ভালোবাসা খাওয়ার খুব শখ না? উপরে চল, তাই দেবো আজকে। চল, দেখবো নি। উপরে নিয়ে গেলাম ওকে। পরিবেশটা পুরো শান্ত, থমথমে পরিবেশ। এইখানে আনলি কেন? সত্যি করে বলতো। এসব কেন করছিস রে? কিসের জন্য? কোনগুলা রে? পাগল হলি নাকি? পাগল আমি না, পাগল হয়েছিস তুই। কেন করছিস এরকম? আরে বলবি তো কি করছি আমি? সত্যি বুঝছি না কিন্তু আমি। সত্যি বুঝছিস না নাকি বোঝার চেষ্টাই করছিস না? সত্যি বুঝছি না। সিমরানকে কতদিন ধরে চিনিস? এই কয়দিন হলো, যেদিন কলেজে ফার্স্ট দেখছিলাম ওই দিন। মিথ্যা বলিস না কিন্তু, আমি কিন্তু সব জানি। কি জানিস যার জন্য আমাকে এত তাড়াতাড়ি ডেকে আনলি? তুই ওকে অনেক আগে থেকে চিনিস, তাও 1 মাস আগে থেকে। কিন্তু এই কথা আমাকে বলিস না, কেন বলিসনি সেটা বল। এখন অন্য কোনো কথা আনবি না এর মাঝে। বাদ দে না রে ভাই সব। নিচে যাই চল, কিছুক্ষণ পর কেক কাটবে। কি বাদ দেব? যা বলছি তাই বল। শুনবি তাহলে? বল। মিম বলতে শুরু করলো। তুই যেদিন চলে গেছিলি আমাদের ছেড়ে, সেদিন তোকে আমি একটা কথা বলতে চেয়েছিলাম, মনে আছে? হুম, সত্যি, সেদিন তোকে আমি প্রপোজ করতে চেয়েছিলাম। কখন যে তোকে ভালোবেসে ফেলেছিলাম বুঝতে পারিনি রে। কিন্তু কলেজে এসে যখন শুনলাম তুই নাকি বাড়ি ছেড়ে চলে গেছিস, কথাটা শুনে খুব খারাপ লেগেছিল তখন। মনে হয়েছিল তুই আমাকে ভালোবাসিস না, শুধু বন্ধুই ভাবিস। কারণ ভালোবাসলে কখনোই ছেড়ে যেতি না। তাই ভালোবাসার স্বপ্নটা সেদিনই ওখানে মেরে ফেলেছিলাম। কারণ একতরফা তো আর ভালোবাসা হয় না। পরে খোঁজ নিলাম কেন চলে গিয়েছিলি, জানতে পারলাম তোর সৎ মার জন্য। আগে থেকেই তো জানতাম তোর মা কেমন। তারপর আমরা 3জন সিদ্ধান্ত নিলাম তোর মা তোর বোনকে পরিবর্তন করব। সেই জন্য আশরাফের সাথে তানিয়ার রিলেশন করে দিলাম। কারণ আমি জানতাম একমাত্র ভালোবাসা পায় মানুষকে বদলাতে। তানিয়া বদলে গেলে তোর মা এমনিতেই বদলে যাবে, এরকম ধারণা ছিল আমাদের মধ্যে। পরে আমাদের সত্যি সত্যি কাজটা সফল হয়। তোর মা আর তোর বোন সত্যি আগে চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি জানি কাজটা করা ঠিক হয়নি, কিন্তু এছাড়া যে আমার কাছে কোনো উপায় ছিল না। এত কিছু করার মাঝেও কিন্তু তোকে খোঁজা বন্ধ করিনি আমরা। 3জন অনেক খুঁজেছিলাম তোকে, পুরো শহর মনে হয় খুঁজেছিলাম, কিন্তু তবুও পাইনি আমরা। তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ করে ভাইয়া বদলি হয়ে গেল, বাধ্য হয়ে চলে যেতে হলো ওখানে। কিন্তু ওখানে গিয়ে তোর সাথে দেখা হবে এটা আমি সত্যিই ভাবিনি। হয়তো আল্লাহ চাইছিল তোর মা বাবার কাছে ফিরে যা। তোকে দেখিয়েছিলাম পার্কে সিমরানের সাথে, সত্যি তোকে সেদিন দেখে খুব খুশি হয়েছিলাম। কিন্তু একটা কারণে তোর কাছে যেতে পারিনি। পরে সিমরানের সাথে দেখা করলাম, তোর বিষয়ে সব কিছু জানলাম। কোথায় থাকতেছিস, কি করছিস? কথাগুলো বলে মিম থামলো। অনর্গল কথাগুলো বলছিল মিম। আমি চুপ করে ওর কথাগুলো শুনতেছিলাম। তারপর কি হলো? তারপর আর কি, তোর মামার বাড়ি খোঁজ নিলাম, শুনলাম আরতির জন্য নাকি পাত্র খুঁজছে। পরে আমার ভাইকে রাজি করালাম বিয়ের জন্য। তারপরে কাল্পনিকভাবেই বিয়েটা ঠিক হয়ে গেল। আসলে আমি তোর কাছে আসতে চেয়েছিলাম, তোকে সব কিছু বলতে চেয়েছিলাম, সেই জন্যই এই বিয়ের প্ল্যানটা করেছিলাম। বুঝতে পারছি।
এখন তোদের কথায় মা আমাকে চিঠি লিখেছিল যেন আমি বাড়িতে আসি। হুম, আমি তোর মাকে বলেছিলাম। সব কিছুই বুঝলাম, কিন্তু ছাদে সেদিন ওরকম করলি কেন? দেখলাম তুই আমাকে ভালোবাসিস নাকি বন্ধু ভাবিস। সিমরান বলেছিল তোদের নাকি রিলেশন নাই, শুধু বন্ধু আছিস। ও, সেদিন কি মনে হলো তোর? আমি তো আগে থেকেই ভাবতাম তুই আমাকে বন্ধু ভাবিস। সেদিন আরো ভালোভাবে প্রমাণ করে দিলি। মনে নেই কি করেছিলি হারামি? এখনো ব্যথা আছেই কিন্তু। সরি সেদিনের জন্য। তুই আমার জন্য এত কিছু করলি, কি লাভ পেলি এতে? সেই তো আমাকে পেলি না। পেলাম না তাতে কি হয়েছে? হয়তো আমার ভাগ্যে নেই তোর গার্লফ্রেন্ড হতে পারলাম না, তো কি হয়েছে? বন্ধু হয়ে থাকবো না হয় সারা জীবন। তোকে আমি কি বলবো সেটা বলার ভাষা আমার কাছে নেই। যদি কোনোদিন পাই সেদিন বলবো তোকে। হয়েছে, তোকে বলতে হবে না। আর সরি এতদিন এরকম করার জন্য। কি করব বল, তোর সাথে যে অনেক মজা পাই রে এইসব করে। আজকে কেন জানি না মনটা অনেক জড়িয়ে ধরতে চাইছে। এর আগে সত্যি আমার এরকম হয়নি কখনো, কিন্তু ভয় হচ্ছে। মিম, একটা কথা বলি? বল কি কথা? জড়িয়ে ধরবো তোকে। দূর, কিন্তু বন্ধু হিসাবে অন্য কিছু কিন্তু না। জড়িয়ে ধরলাম ওকে আর বলতে লাগলাম, আল্লাহ যদি কোনোদিন আবার আমাদের এই পৃথিবীতে পাঠায়, সেবার যেন তোকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পাঠায়। এবার ছাড়, নিচে যাই, কেক কাটতে হবে মনে হয়। চলো। দেখতে দেখতে 5 বছর পর এতদিনে সব কিছু নিজের মতো গুছিয়ে নিয়েছি। শুধু আমি না, সবাই। আসিফ, রায়হান, মিম, হিমেল। আজ সিমরানের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি। সবাইকে আসতে বলেছি। মিম, আসিফ, রায়হান, হিমেল সবাই বিয়ে করে নিয়েছে। এখন সবাই নিজের রাস্তায়। মিমও বিয়ে করছে। এই 5 বছর সব সময় আমি মিমকে কাছে পেয়েছি। আমি এখন মিমকে চিনতে পারলাম না। ও বড় সত্যি আজব কিছু মানুষ। এমন থাকে, ওদের চেনাটা মুশকিল হয়ে পড়ে। মিম হয়তো সেরকম। একটু পর মিম আর ওর হাজব্যান্ড চলে আসলো। হাই, কেমন আছিস? আছি ভালোই, তুই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। জীবন কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? ভালো। আসিফ রায়হানরা আসেনি? না, আসবে কিছুক্ষণের মধ্যে। ও, আজকে কিন্তু সবাই মিলে আড্ডা দিব, সেই আগের মতো। এখনো পাল্টানি না রে তুই। হুম এই 5 বছরে বন্ধুত্বটা ঠিক আগের মতোই আছে। আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব আলাদা করতে পারিনি, হয়তো কোনোদিন পারবেও না। জীবনে বাঁচতে হলে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়। সেরকম আমাদের জীবনসঙ্গিনী কে হবে, এটা আমাদের একটা বড় সিদ্ধান্ত। তার সাথে পরবর্তী জীবনটা ভালো থাকবো, বিষয়টা সত্যি ভাবায় আমাদের প্রত্যেকের সবার জীবনে মিমের মতো একটা বন্ধু আছে। আসলে বন্ধুরা এরকমই হয়, কখনো কখনো গার্লফ্রেন্ডের চেয়ে বড় হয়ে যায়। বন্ধুরা তো বন্ধুই থাকে, কিন্তু জীবনসঙ্গিনী অন্যরকম। যদি কখনো মনে হয় আমি বন্ধুকে ভালোবাসি, ওর সাথে জীবন কাটাতে পারবো, তাহলে নির্দ্বিধায় বলে দেওয়া উচিত। না হলে মিমের মতো অবস্থা হবে, কাবাব মেয়ে হাড্ডি হতে হবে। সম্পর্কটা ভাঙা গড়া নিয়ে তৈরি হয়, আর এইভাবে চলতে থাকে আর চলবে সারা জীবন।